ক্যানাবিস বা গাঁজা, ঠিক আছে, কিছুটা হলেও সত্যি মাইন্ডে স্টেবিলিটি দেয়। গাঁজা খেলে মাইন্ডে স্টেবিলিটি পাওয়া যায়? দেখবেন খুব হাসে ওরা, নিশ্চয়ই হ্যাপি হরমোন সিক্রেশন হচ্ছে, তো ব্রেনে তো সেই সেন্টারগুলোতে অ্যাক্টিভেট হচ্ছে। 25-30 বছর থেকেই হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, সুগার, ডায়াবেটিস, মানে ঘরে ঘরে প্রত্যেকের, যেটা আগে হয়তো এতটা ছিল না। এটা কি আমাদের লাইফস্টাইলের জন্য, খাবারের জন্য অ্যাকচুয়াল রিজনটা কি? শরীরের একটা টেকনোলজি আছে, যখনই শর্ট টাইমের মধ্যে বেশি জল নিলেন, তাড়াতাড়ি আমাকে টয়লেট যেতে হবে, ওর বের করার টেন্ডেন্সিটা বেড়ে গেল। তাহলে জলটা আমি কিভাবে খাবো? অ্যাকচুয়ালি জল খাওয়ার বেস্ট টেকনিক হচ্ছে, শরীর যেভাবে অসুস্থ হয় রেস্টুরেন্টে খেতে 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 খেতে, মন কিন্তু ওইভাবে নেগেটিভ নিতে 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 উইক আর হতে হতেও কিন্তু একটা সময় গিয়ে হাল ছেড়ে দেয়। তখন দেখা যায় হঠাৎ করে বুকটা ধরপড় 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 করে উঠলো, বুকটা চেপে ধরে যে ভালো এখনই আমার হার্ট অ্যাটাক। আমি আপনাকে একটা সিম্পল টেকনিক বলছি। আপনার জিভ তো সামনের দিকে পড়ে থাকে, আপনি কিছুদিন জিভটাকে শুধু পিছন দিকে ঘুরিয়ে লাগিয়ে রাখবেন, দেখবেন আপনার মধ্যে কি চেঞ্জ। ব্রেনের যে আননেসেসারি থিঙ্কিং গুলো চলে, ওগুলো সব কন্ট্রোল হয়ে যায়। What is the priority of taking food in proper time? Because time is the medicine. এটা আজকের ডেটে আমাদেরকে পডকাস্ট করে বোঝাতে হচ্ছে মানুষকে। ভয়ঙ্কর ভাবে এফেক্ট ফেলা শুরু করে দিয়েছে, যেটা আমি গত 10 বছরে কখনো দেখিনি লেডিদের মাথায় এইভাবে টাক হতে। চুলটা পড়ে গেছে, স্প্রিং এর মতো ফলিক্যালটা কিন্তু থাকে, আবার ওটা গজানোর ক্ষমতা আছে। ইন জেনারেল যদি কেউ চুল ভালো রাখতে চায়, যে চুলের কোয়ালিটি ভালো, তা প্রথম যেটা করতে হবে, এমন অনেক ইনফরমেশন ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ইনফরমেশনগুলো আপনার অজান্তে আপনার মধ্যে প্যানিক ক্রিয়েট করছে। এই 2030 পৃথিবী ধ্বংস হয়ে আবার করোনার মতো মহামারী আসতে চলেছে। আপনি কি রেডি? প্রথম আমরা খুব বেসিক থেকে স্টার্ট করি। আপনি প্রথমে বলুন ডেফিনেশন অফ হোমিওপ্যাথি জিনিসটা কি? ডেফিনেশন অফ হোমিওপ্যাথি যদি আমি বলি, একটু টাফ হবে, তো আমি একটু ইজি করে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে, যদি 400 মেথডস অফ ট্রিটমেন্ট আছে অ্যাপ্রক্স, তো তার মধ্যে দেখা যাচ্ছে 399 মেথড অফ ট্রিটমেন্ট একটা প্রসেসে হয়। হোমিও হচ্ছে অ্যাবসলিউটলি ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট। কেন ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট? এখানে কোনো রোগের চিকিৎসা হয় না, এখানে রোগীর চিকিৎসা হয়। আর বাকি সমস্ত মেথড রোগের চিকিৎসা করে, যে আমার এই হয়েছে, এই তার প্রতিকার। বাট ইন হোমিও, এর যে জার্মানি টার্মিনোলজি, সেটা হচ্ছে যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, মানে লাইক কিওরস লাইক। মানে আমার যে ধরনের অসুস্থতা তৈরি হয়েছে, আমি বাইরের থেকে কোনো একটা এন্টিটি ইন্ট্রোডিউস করে সেম স্টাইলের একটা অসুস্থতা কিন্তু তার থেকে আরেকটু পাওয়ারফুল আমি জেনারেট করলাম আর্টিফিশিয়ালি। দ্যাট আর্টিফিশিয়াল ডিজিজ উইল কিক আউট দ্য অরিজিনাল ডিজিজ। কিছুদিন পর ওরও যেহেতু আর সেই এবিলিটিটা থাকবে না, ও নিজেই অফ হয়ে গেল, পেশেন্ট সুস্থ হয়ে গেল। ওকে, দ্যাট ইজ হোমিওপ্যাথি। বাহ, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন। এবার এই যে আপনি জার্মানির প্রসঙ্গটা আনলেন, যেহেতু আমরা সবাই জানি হোমিওপ্যাথির সূত্রপাত হয় জার্মানি থেকে, বাট জার্মানিতে রিসেন্টলি জানা যাচ্ছে যে এরকম অনেক ক্ষেত্রে তারা মেডিকেল জায়গা থেকে সবসময় রেকমেন্ড করছে না। তো আপনার মতামত কি এটাতে? এখন বিষয় হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট যখন খুব বেশি বিতর্কিত জায়গায় থাকে, তখন এটা হতে পারে যে হয় তার প্রচুর ক্ষতি করার ক্ষমতা আছে বা যথেষ্ট ভালো করার ক্ষমতা আছে, তাহলে তো বিতর্ক হবে না। 200-250 বছর ধরে একটা প্যাথি তার সেই ধরনের কোনো প্যাট্রনেজ ছাড়াই ক্রোর্স অফ পিপলকে সার্ভ করছে, এবং তাকে দমানো যাচ্ছে না, আরো রকেট স্পিডে গ্রো করছে। এটার তো কিছু একটা কারণ থাকবে। প্রথম কারণ হচ্ছে এফিকেসি, মানে এর মেডিসিন নিয়ে পেশেন্টকে খুব বেশি ধকল পোয়াতে হয় না, যেটা অন্যান্য স্ট্রিমের মেডিসিনের ক্ষেত্রে হয়, শরীরে গিয়ে একটা লড়াই হয়। সেকেন্ড হচ্ছে এর কস্ট এফেক্টিভিটি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে তো অবশ্যই। অ্যান্ড থার্ড ইজ লনজিভিটি, মানে একবার ট্রিটমেন্ট নেওয়ার পর একটা লং টার্ম সুস্থতা দিতে পারে, যেটা অন্য মেথড অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় সেটা অ্যাভেলেবেল হয় না। এখন আমি যদি এই প্যাথিটাকে একদম খোলা ছুট দিয়ে দিই, এমনও তো হতে পারে যে সে তার এমন করে প্রোপাগেট করতে শুরু করলো যে অন্য অনেক প্যাথির ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে। আপনার মনে থাকবে করোনার সময় আমরা যে যতবার হোমিওপ্যাথিকে গালাগালি করি না কেন, আর্সেনিক 30 যখন শোনা গেল যে এটা ভালো কাজ করছে, তখন সেই রোদে গিয়ে লাইন দিয়ে এবং কোন দোকানে পাওয়া যায় খুঁজে না আমরা সবাই খেয়েছি।
কেন খেলাম? যখন একটা প্যাথির কোনো এফিকেসি নেই বলি আমরা জানি সেই অর্থে, তাহলে আমি কেন খেলাম? এবং আজকে ডেটেও আপনি যে কোনো মানুষকে শুনবেন যে যদি রোগ সারাতে চাও তাহলে হোমিও করো। অর্থাৎ কোথাও না কোথাও একটা ন্যারেটিভ দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বিল্ড হয়ে আছে এবং বিল্ড হয়েই চলেছে, সেটা হচ্ছে যে যদি প্রপার কিওর দরকার হয় তাহলে একটু ধৈর্য ধরে হোমিও করাই ভালো। আদারওয়াইজ অন্য যে কোনো প্যাথির সাহায্য নিয়ে যেতে হবে টেম্পোরারি রিলিফের জন্য। তো ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক কান্ট্রি আছে যেখানে হোমিও হয়তো সেইভাবে আগে পপুলারিটিতে ছিল না, ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে সেখানে কিন্তু ম্যাসিভলি পপুলার হতে শুরু করেছে। ঠিক আছে, ইভেন জাপানের মতো দেশে হোমিওকে নিয়ে ব্যাপক চর্চা চলছে। এর কারণ কিছুই না, কারণ হচ্ছে যে আমরা এমন একটা যুগে এসে পড়েছি, এখন কিন্তু আর কোনো প্যাথির কম্পিটিটর নয়। আমাদের এখন একটা সিস্টেম এসছে যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড মেডিসিন। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এইমস একটা আমাদের ইন্ডিয়ার খুব রেকগনাইজড একটা সংস্থা, এইমস কিন্তু হোমিও চালু করেছে। পাইলট প্রজেক্ট চলছে ভোপালে, আপনি শিওর থাকুন কামিং 2 ইয়ার্সের মধ্যে সমস্ত এইমস এমনি একদম র্যান্ডাম গতিতে হোমিওকে পাবেন। রিজন বিহাইন্ড ইট, এমন বেশ কিছু অসুখ এই মুহূর্তে মার্কেটে ঘুরছে যার প্রপার রেমেডি অন্য প্যাথিতে করা যাচ্ছে না। কিরকম কি? ফর এক্সাম্পল, হাঁটুর যন্ত্রণা, আপনি প্রতি 10 জনে 7 জনকে যদি জিজ্ঞেস করেন বলে হ্যাঁ আমার হাঁটুতে যন্ত্রণা আছে, কিন্তু এর কিওরেটিভ ট্রিটমেন্ট এবং একে খুব কম সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে আসা, এটা কিন্তু অন্য সিস্টেম অফ মেডিসিন সেইভাবে দিতে পারছে না। বাট হোমিওদের কিন্তু ম্যাজিক্যাল ট্রিটমেন্ট আছে। সেকেন্ড হচ্ছে একটা ডিজিজ ম্যাসিভলি প্রোপাগেট করতে শুরু করেছে, যেটা আমি যদি লাস্ট 15 ইয়ার্স পিছনে যাই তখন আমি এই অসুখটাকে নাম শুনতাম কিন্তু সেইভাবে দেখতে পেতাম, সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এটা একটা এমন রোগ যে রোগটাকে যদি আমি খুব কমন পিপলের স্বার্থে বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে যে ধরুন আপনার বাড়িতে কোনো একটা খুব দামি সেলফের মধ্যে উই পোকা খেতে শুরু করেছে, তাহলে সে কি করবে? আপনি যতই চেষ্টা করুন দেখবেন পেস্ট কন্ট্রোলকে নিয়ে আসার পরেও সে কিন্তু প্রোপাগেট করছে এবং আস্তে আস্তে আপনার ওই দামি আসবাবপত্রটাকে নষ্ট করে দিচ্ছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ওয়ান সর্ট অফ স্পন্ডালাইটিস যেটা বডি নিজেই নিজেকে খেতে শুরু করে দেয় এবং ডিফারেন্ট জয়েন্টগুলোকে সে খেয়ে এমন করে দেয় সেই জয়েন্টগুলোর আর এফিকেসি থাকে না। তার মেন কাজ তো ভার বহন করা, মোবিলিটি রক্ষা করা, সেগুলো আর করতে পারে না। বাই ডিফল্ট সেই পেশেন্ট আস্তে আস্তে বেড রিডেন, এবং এটা ইয়াং জেনারেশনের মধ্যে এখন কিন্তু আমরা ম্যাসিভলি দেখতে পাচ্ছি। বাট ফর্চুনেটলি এটার কিন্তু অসাধারণ ট্রিটমেন্ট হোমিওতে আছে, যেখানে টপ ক্লাস যে ইনস্টিটিউটগুলো তারাও কিন্তু কিছুদিন ট্রিটমেন্ট করিয়ে হাত তুলে দেয়। ইঞ্জেকশন আছে যে ইঞ্জেকশনগুলো খুবই এক্সপেন্সিভ, এক একটা ইঞ্জেকশন 6,000, 7,000, 8,000 করে তার দাম নেয়, সেগুলো হয়তো 15 দিন বা 1 মাস বড় 2 মাস ব্যাকআপ দেয়, তারপর আবার ফেল করে, কিছুদিন পর পুরো মেডিসিনটাই ফেল করে, বাট আলটিমেট আর কিছু করার থাকে না। তো এরকম আমি অন্তত পক্ষে 20-25টা অসুখের নাম বলতে পারি যেগুলোকে আমরা রিভার্স করতে পারি, সারাতে পারি। বললে প্রবলেম আছে, আমাদের যে ম্যাজিক রেমিডি অ্যাক্ট আছে সেই অ্যাক্টের আন্ডারে আমরা পড়ে যাবো, তাই ওটা বলতে পারবো না যে আমরা কিওর করতে পারি, বাট উই ক্যান রিভার্স ইট। তার মানে আপনি বুঝে নিন যে আপনি ওই ডিজিজ থেকে তো বেরিয়ে গেলেন। থাইরয়েড, ইউ ক্যান রিভার্স ইট ম্যাজিক্যালি, বাচ্চাদের মধ্যেও দেখা যায়, কিন্তু এগুলো আমরা রিভার্স করে দিতে পারি। এখন এটা যদি লার্জ স্কেলে মানুষের সামনে আসতে শুরু করে তাহলে কারো কারো তো প্রবলেম হতেও পারে, অনেকে বিজনেস হ্যাম্পার হবে তো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে যার সেই গ্রিপটা আছে সে চেষ্টা করছে সেটাকে কতটা তাকে পিছিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়। মানে সবই বিজনেস। ইয়েস, ওয়ান সর্ট অফ সেরকমই বলা যেতে পারে। একজন বাড়লে আর একজনকে ডমিনেট করার চেষ্টা, যে ওকে। হ্যাঁ, বাট এই যে আপনি বলছেন ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, আমি দেখেওছি অনেক অনেক পাবলিক ধরুন যারা অনেক দিন ধরে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছে, ঠিক আছে, মানে কোনো কিছুতে কিছু না হলে শেষ ভরসা হচ্ছে হোমিওপ্যাথি। অ্যান্ড হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনেক দিন ধরে হয়, এরকম না যে গেলাম দুটো মানে ওষুধ খেলাম ঠিক হয়ে গেলাম, সেরকম না। তো এই যে হোমিওপ্যাথির মানে যেটা আমরা দেখি এই যে ওষুধের ডিব্বাটা খুব সুন্দর সুন্দর খেতে, ছোট ছোট গুলি গুলি মতো, তো অ্যাকচুয়ালি এর ভিতরে থাকেটা কি, মানে কি কম্পোজিশন থাকে, অ্যান্ড এর ইনগ্রিডিয়েন্টস মানে হোমিওপ্যাথির ইনগ্রিডিয়েন্টস ভার্সেস অ্যালোপ্যাথির ইনগ্রিডিয়েন্টস কি মেজর ডিফারেন্স থাকে? দারুণ কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে অ্যালোপ্যাথির বা মডার্ন মেডিসিন যেগুলো আমরা বলি, মোস্ট অফ দ্য কেসেস ওরা ক্রুড ড্রাগ ইউজ করে,
ক্রুড ড্রাগ, মানে সেই পার্টিকুলার মেডিসিনাল সাবস্টেন্স হোক বা তার কোনো অ্যাক্টিভ প্রিন্সিপাল হোক, এই ফর্মে সে কিন্তু ক্রুড ফর্মে আছে, তাকে ডিটেক্ট করা যাবে ডাইরেক্ট। বাট ইন হোমিও, যে কারণে এটাকে এতদিন বলা হতো বুজরুকি, কেন বুজরুকি বলা হতো, এটা কিন্তু হোমিওর দোষ ছিল না। কারণ হোমিও যদি বুজরুকি হতো, 250 বছর আগে যে মেডিসিনটা যা কাজ করেছে আজকে কিন্তু সেই মেডিসিনটা সেম কাজ করে, তাহলে এটা কোনো একটা সত্যের উপর প্রতিষ্ঠিত। কিন্তু দেখা যাচ্ছে একটা ট্রিমেন্ডাস অ্যান্টিবায়োটিক, যেটা হয়তো 5 বছর আগে একদম মানে মার্কেট গরম করে এলো, যে খাওয়া মাত্র ম্যাজিক্যাল রেজাল্ট, আজকে দেখা যাচ্ছে কাজ করছে না, তাহলে এটা তো আপাত সত্যি, টেম্পোরারি, কারেক্ট, এটা তো মানা গেল। এখন হোমিওর দোষ হচ্ছে যে তার মোডাস অপারেন্ডিটাকে কেউ বলতে পারছিল না যে মেডিসিনটা কাজ করে কিভাবে, তা সেটা কি হোমিওর দোষ হতে পারে? পারে না তো। এটা তো হোল সায়েন্সের একটা রেসপন্সিবিলিটি, ওটাকে ডিসকভার করা যে এটা কি করে কাজ করে। ভেরি রিসেন্ট কোয়ান্টাম মেকানিক্স যখন থেকে ডেভেলপ করেছে, কোয়ান্টাম ফিজিক্স ডেভেলপ করেছে, তখন দেখানো যাচ্ছে যে হোমিও মেডিসিন কি প্রসেসে কাজ করে। আমি যদি আপনাকে বলি 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, তখন আপনি একটা স্মার্টফোন নিয়ে কাউকে ফোন করে বলছেন খবরটা, তো আপনাকে তখন কালা জাদু ভাববে কি না? হ্যাঁ, বাট আজকে তো এটা ট্রুথ। তো হোমিও হয়েছে কি, 200 থেকে 250 বছর আগে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যখন বিজ্ঞানের হয়তো জন্মই হয়নি সেইভাবে, এত অ্যাডভান্স। দ্যাটস ওয়াই ইটস এ সুপার সায়েন্স। আর সুপার সায়েন্স বুঝতে গেলে আগে সুপার ইন্টেলিজেন্সই থাকতে হবে, নাহলে বুজরুকি মনে হবে। আমি বারবার একটা কথা বলি যে যদি মেডিসিনটা বুজরুকি হবে, বইয়ে যা লেখা আছে আজকে ডেটেও সেম কাজ করে। এবং আমরা যেসব কলেজগুলোতে পড়াশুনো করি, ওই কলেজগুলোতে একটা ইউনিট আছে, ড্রাগ প্রুভিং ইউনিট। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে দেখা গেল একটা মেডিসিন, খুব কমন মেডিসিন বলছি, নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা আপনি ওভার ইটিং করলে, আপনার অ্যাসিডিটি হলে, বা আপনি একটু অলস জীবনযাত্রা করেন, বা আপনার একটু রাগ বেশি, বা আপনি খুব খিটখিটে মেজাজের, অনেক রাত অবধি পড়াশুনো করেন বা যা কিছু করেন, রাতটা জাগেন, তো এইরকম ধরনের যাদের আমাদের লাইফস্টাইল দেখতে পাই, তাদেরকে আমরা নাক্স ভূমিকা দিলে কাজ করে। এটা বইতে লেখা আছে যে এদের ক্ষেত্রে পেটের রোগ হোক বা যে কোনো রোগ হোক, এই ধরনের লাইফস্টাইল দেখলে নাক্স ভূমিকা দিলেই কাজ করবে, এবং করে। আজকেও নাক্স ভূমিকা সেই কাজটা করে কিনা এটা জানার জন্য আমাদের কলেজগুলোতে একটা করে ড্রাগ প্রুভিং ইউনিট আছে। আপনাকে না জানিয়ে কোনো একটা মেডিসিন খাওয়ানো হবে, খাওয়ানোর আগে আপনার সমস্ত বডি চেক আপ করা হবে, এবং খাওয়ার পর যে ধরনের আপনার প্রবলেম অ্যারাইজ করবে সেগুলো আপনাকে ওখানে গিয়ে নোট ডাউন করে দিয়ে আসতে হবে। এবং তারা তখন মিলিয়ে দেখবে যে যে মেডিসিনটাকে খাওয়ানো হয়েছিল সেই মেডিসিনটা আজ থেকে 100-150 বছর আগে যে সিমটম দিত আজকেও সেই সিমটমটা দিচ্ছে কিনা, দেখা যাচ্ছে সেম সিমটম। সো ইটস অ্যাবসলিউট ট্রুথের উপর দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এখন এর কিন্তু কোনো ফিজিক্যাল ফর্ম পাওয়া যায় না, ইটস এ ডাইনামিক মেডিসিন। মানে আমি যদি আপনাকে খুব ইজি করে বলার চেষ্টা করি, সাবজেক্টটা যদিও খুব কমপ্লিকেটেড, যে ওয়ান পার্ট অফ মেডিসিন, যেমন নুন থেকে আমাদের একটা ওষুধ তৈরি হয়, লবণ, কমন সল্ট, ওকে? তো ওয়ান পার্ট অফ সল্ট, 99 পার্ট অফ অ্যালকোহল, এটা মিক্স করলাম, তারপর 10টা স্ট্রোক দিলাম, ইট বিকেম potency 1. ওকে, Now 1 part of potency 1, again 99 part of alcohol, 10 equal strokes, potency 2. We use in our practice from 30 potency. তো লাস্টের গুলোতে তো আর কিছুই থাকবে না, মানে যদি সব কিছুই টাকা নেই। থেকে অল্প অল্প করে বাট নেবে। আমরা যেখান থেকে ট্রিটমেন্টটা জাস্ট স্টার্ট করছি, দ্যাট ইজ 30 potency. আপনি বললেন যে অনেক দিন কেন খেতে হয়, আমি আপনাকে 30 potency দেওয়ার পর জাজ করলাম আপনি কতটা ইমপ্রুভ করলেন, ওটা একটা স্কেল। ওকে, 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে আমি দেখলাম যে আপনি অন্ততপক্ষে 30% বেটার ফিল করছেন, এবং একটা বা দুটো ডোজ আপনাকে খাইয়ে দিলে সেই মেডিসিনটা দেখা যাচ্ছে 90 ডেজ, কি দেখা যাচ্ছে 150 ডেজ, এরকম সময় অবধি সে কিন্তু আপনার শরীরে কাজ করছে, অ্যাজ বিকজ ইটস এ ডাইনামিক মেডিসিন। এবার আপনার মেডিসিন একটা সময় গিয়ে দেখলাম স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আপনি আর ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, আপনি বলছেন ডক্টর এতদিন ভালো ছিলাম, আবার আমি মনে হচ্ছে যেন আগের মতো ফিল করছি, অ্যান্ড আই চার্জ 200 potency. ওকে, And again I'm waiting for coming 2 months. Then I charge 1M, that is 1000 potency. You find nothing, only energy. হ্যাঁ সেটাই।
তো এরকম একটা সুপার সায়েন্সকে বুঝতে গেলে একটা মিনিমাম ফাউন্ডেশন না থাকলে সাধারণ মানুষ কেন অনেক এডুকেটেড মানুষই বুঝতে পারবেন না। এবং যখন হায়ার পোটেন্সিতে আমরা ইউজ করছি মেডিসিনকে, তখন তার রেজাল্ট কিন্তু আরো ফাইনার, মেন্টাল চেঞ্জ আরো ফাইনার, অ্যান্ড হোমিও ক্যান চেঞ্জ মেন্টাল অ্যাক্টিভিটি ভেরি ফাস্ট। আমি আগের একটা চ্যানেল একটা কেস হিস্ট্রি বলেছিলাম যে একজন মার্ডারারকে তার যখন বয়েল ট্রিটমেন্ট করাতে এসেছিল, তাকে মেডিসিন প্রেসক্রাইব করার পর তার সেই টেন্ডেন্সিটাকে ডিস্ট্রয় করে দেওয়া গেছে, হ্যাঁ। অ্যান্ড হি বিকেম রিলিজিয়াস। বাহ। দিস ইজ পসিবল। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন স্টুডেন্ট লাইফ, মানে আমি যখন হোমিও পড়ছি, তখন আমি টিউশন করতাম, রাতে যখন ফিরতাম একটা জায়গাতে ফিরতাম, সেখানে বেশ কয়েকটা কুকুর থাকতো। স্পেসিফিক্যালি একটা কুকুর খুব মানে একদম মানে অ্যাগ্রেসিভলি তেড়ে আসতো। তো আমাদের একটা মেডিসিন আছে, মেডিসিনটার নাম হচ্ছে মার্কসল, মার্কারি থেকে তৈরি করা। তো মার্কসলের যে ক্যারেক্টার, সেখানে লেখা আছে পেশেন্ট প্রচণ্ড অ্যাগ্রেসিভ, ডিস্ট্রাকটিভ, মানে ও এসে আপনাকে কামড়াবেই এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কিন্তু আসছে। ওকে, এবং খুবই মানে কি বলবো, যে ও যে অ্যাটাকটা করবার জন্য অ্যাটেম্প নিচ্ছে, সেটা না করা অব্দি থামবে না, ওটার মধ্যে চলতেই থাকবে। আমি এটা দেখার পর আমার মাথায় ক্লিক করলো যে মনে হচ্ছে কুকুরটা মার্কসল হতে পারে। আর লোয়ার ক্রিয়েচারে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন ম্যাজিক্যালি কাজ করে। ওকে, ঠিক আছে। আমি পরের দিন বিস্কুটের মধ্যে মেডিসিন পাঞ্চ করে নিয়ে গেছি, ও এসেছে আর বিস্কুট দিয়ে দিয়েছি, ও বিস্কুট খেয়ে নিয়েছে। আফটার 7 days ও এরকম করে একবার উঠলো, কিন্তু আর কিন্তু তেড়ে এলো না, আবার ঘুরে শুয়ে পড়ল। দের ইজ এ চেঞ্জ ইন দ্য মেন্টাল প্লেন। এরকম না শুধু মানুষদেরই হবে, সমস্ত জীবের উপরে। ভেরি রিসেন্ট আমি একটা পাখির ট্রিটমেন্ট করছি, পাখিটা ম্যাকাও। ওকে, মানে এটা আমার সেলফ ইন্টারেস্ট, এবং যার পাখি ভদ্রলোক ভীষণ শৌখিন, বাড়িতে এরকম অনেক দামি দামি পাখি আছে, অনেক বিভিন্ন কালারের কুকুর আছে। তো উনি বললেন যে স্যার আমার পাখিটা মনে হচ্ছে আর বাঁচবে না, পাখিটা প্রায় আমার বাড়িতে 7-8 বছর আছে, আমার ফ্যামিলি মেম্বার, আপনি যদি কিছু একটু করেন। আমার যে ভেট সে থাকে পুনেতে, কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হচ্ছে না। পাখিটা থাকে বাঁকুড়ায়, ওর নাম এলিট, ম্যাকাও, সুন্দর কথা বলে। তো ওনার মিসেস তো পুরো ভেঙে পড়েছেন, মানে ওনার মিসেসের একটি সন্তান, সেও মেডিকেল স্টুডেন্ট, MS করছে, আর এটা হচ্ছে সেকেন্ড ইস্যু উনি বলেন, যেটা আমার দ্বিতীয় মেয়ে। তো আমি ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিলাম, আমার ঠিক আছে আপনি ভিডিও তো আমাকে একটু দেখান। তো দেখছি পাখিটার যখন শ্বাস নিচ্ছে, একটা ঘর 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 আওয়াজ হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ও রেগে গেলে খুব অ্যাগ্রেসিভ হয়? বলে হ্যাঁ, চট করে রাগে না, কিন্তু রাগলে একটু সেই মোমেন্টটা খুব ভয়ঙ্কর হয় কিছুক্ষণের জন্য। আর একটু ঝিমুনি ভাব আছে, মানে ওর লাংসটা যে ঠিকঠাক কাজ করছে না, তার জন্য সোজা হতে পারছে না। তো আমাদের একটা মেডিসিন আছে, তার নাম হচ্ছে হিপার সালফ। আমরা হিপার সালফ 1 ড্রপ হাফ কাপ জলের মধ্যে মিক্স করে জাস্ট 1 স্পুন মতো খাইয়ে দিন, কারণ বোঝাই যাচ্ছে ওর লাংসটা কিন্তু অনেকখানি প্রবলেমেটিক জায়গায় এসে গেছে, যেটা আমরা নিউমোনিয়া বলি বা ব্রঙ্কাইটিস বলি, ঠিক পাখিদেরও হয়। বাই 24 hours উনি একদম উচ্ছ্বসিত হয়ে ফোন করলেন যে এলিট কিন্তু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং আর কোনো সাউন্ড নেই। ওকে, তারপর থেকে এলিট আমার পার্মানেন্ট পেশেন্ট। গতকালকেও ফোন এসেছিল যে একটু ঝিমুনি হচ্ছে, আমার এটা ওয়েদারের জন্য হচ্ছে, একটু জেলসিমিয়াম খাইয়ে দিন। আজকে মেসেজ করলো যে হ্যাঁ এলিট মাচ বেটার। সো এই ডাইনামিক মেডিসিনকে বুঝতে গেলে আপনাকে প্রথমে কিছু ফাউন্ডেশন আপনার থাকতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। যে ফাউন্ডেশনের প্রথম হচ্ছে যে এই প্যাথিটা একমাত্র প্যাথি যে অ্যাবসলিউটলি অন্য অ্যাঙ্গেলে কাজ করে, পেশেন্ট অ্যাজ এ হোল। মানে পার্টিকুলার কোনো রোগ না। নো, হোয়াট এভার মে বি দ্য ডিজিজ, সেটা ক্যান্সারও হতে পারে, কিন্তু আপনাকে যখন আমি আপনার টোটাল আপনার ফ্যামিলি হিস্ট্রি, অনেকে খুব রেগে যায়, আমি দেখাতে এসেছি আমার ঠাকুমার কী রোগ ছিল, কিন্তু আপনি তো আর গাছে থেকে পড়েননি, আপনি একটা গাছে থেকেই পড়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। তো ফ্যামিলি ট্রিটা কী ছিল এটা না জানলে আপনাকে অ্যাসেস করা যাবে না পুরো, ঠিক, কারেক্ট?
তো আমরা যখন ফ্যামিলি হিস্ট্রি নিই এবং ফ্যামিলি হিস্ট্রি নিয়ে তার নিজের হিস্ট্রি, তার লাইফস্টাইল, ফুড হ্যাবিট, এত কিছু যখন আমরা কম্বাইন করে মেডিসিন প্রেসক্রাইব করি, তখন তার ডিজিজটা যাই হোক, মেডিসিনটা যদি ম্যাচ করে যায়, সে সেখান থেকে রিকভারি পেয়ে যাবে। যেমন একটা কমন ফ্যামিলি হিস্ট্রি বলি, যদি ফ্যামিলি হিস্ট্রিতে আমরা দেখেছি যে টিবি পেশেন্ট কেউ ছিল কখনো, তাদের নেক্সট জেনারেশনগুলোতে আমরা প্রায়ই দেখি অনেক মানুষ কি ন্যারো চেস্টেড হতে, এবং ঠান্ডার ধার তাদের থাকেই, অল্পেতেই ঠান্ডা লেগে দেওয়ার প্রবণতা। তার মানে তার টিবি হয়নি, কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে টিবি ছিল। তখনই আমরা দেখি এই সিমটমগুলো কিন্তু তাদের মধ্যে প্রডিউস হচ্ছে। মাথার যন্ত্রণা অকারণ, কোনো কারণ নেই, মাঝে মাঝেই মাথায় যন্ত্রণা, প্রচণ্ড কথা বলার টেন্ডেন্সি, বকতেই থাকে, প্রচণ্ড রেস্টলেস, একই জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না। এগুলোর কোনোটারই আপনি ব্যাখ্যা দিতে পারবেন না সায়েন্সের থ্রু দিয়ে, বাট এগুলোকে জট ডাউন করে যখন আপনি, আমাদের মেডিসিন আছে টিউবারকুলিনাম, টিবি জাম থেকেই প্রিপারেশন করা হয়। বলেছিলাম লাইক কিওরস লাইক, ওকে। তখন দেখা যাচ্ছে তার ওই ধরনের যে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো ছিল সেগুলো কিন্তু আর তার মধ্যে পারসিস্ট করছে না। হয়তো ঘন ঘন ঠান্ডা লাগতো, এখন দেখা যাচ্ছে সে দিনে 3 বার চান করছে, তার আর ঠান্ডা লাগছে না। আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই দেখি যে বাচ্চা কাঁচতে কাঁচতে পাগল হয়ে যাচ্ছে একদম। যখন ফ্যামিলি হিস্ট্রিতে যাচ্ছি যে হ্যাঁ ঠাকুমা, দাদু বা কারো না কারো একটা টিবি হিস্ট্রি পাওয়া যাচ্ছে, তার মানে এটা কখনোই নয় যে তার টিবি হচ্ছে, কিন্তু সেই টিবির ইনফেকশনের যে জেনেটিক্যাল ইম্প্যাক্ট প্লাস দেখা যাবে সেই সময় তার অ্যাসোসিয়েটেড যারা ছিল তাদের মধ্যে কিন্তু টিবি জাম ঢুকেছে, তাকে হয়তো সেইভাবে ইনফেক্ট করতে পারেনি, কিন্তু তারও কিছু না কিছু চেঞ্জ করেছে। পরবর্তীতে তার যখন নেক্সট জেনারেশন এসেছে, তার জিনের মধ্যে কিন্তু, তার ডিএনএর মধ্যে সেই ফুটপ্রিন্ট নিয়ে এসছে। এটা পুরোপুরি কি করে রিকভার হয়ে যায়? ভেরি সিম্পল, ওই ডিজিজ প্রোডাক্ট থেকেই যখন আমরা মেডিসিন তৈরি করছি, তাহলে লাইক কিওরস লাইক, ওই রকমই একটা সিমটম বডির মধ্যে হায়ার গ্রেডের তৈরি করবে। ওই জন্য অনেকে বলে না যে হোমিওপ্যাথি মেডিসিন খেলে বেড়ে যায়। কারেক্ট, বেড়ে যাওয়াটাও সায়েন্স। সিমিলার আরেকজনকে বানাচ্ছে, সিমিলার ওর মতোই, কিন্তু ওর থেকে পাওয়ারফুল একজনকে প্রডিউস করা হলো, যে আর্টিফিশিয়াল। সে একে ওয়াশ আউট করলো বডি থেকে, কিছুদিন পর সে নিজেও ভ্যানিশ হয়ে গেল, তার যেহেতু থাকার আর বেশি দিন ওখানে ক্ষমতা নেই, তার সোর্স নেই। ওকে 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 ওকে। তো এটাও একটা সায়েন্স, যে বোঝা যায় যে হ্যাঁ তাহলে মেডিসিন সিলেকশনটা ঠিক দেওয়া হয়েছে, তবেই আমার ডিজিজটা বেড়েছে। যদি একটা ডিজিজটা কমে যায় হঠাৎ করে মেডিসিন খাওয়া মাত্র, তার ইট প্রুভস মেডিসিন সিলেকশন ইজ রং। তাহলে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হোমিওর যে মোডাস অপারেন্ডি, সেটা কিন্তু আদার্স মেথড অফ ট্রিটমেন্টের থেকে অনেকটাই উল্টো। এইটা অনেক সময় মানুষের পছন্দ হয় না। আমি গেলাম কমানোর জন্য, আমাকে বাড়িয়ে দিল। কিন্তু যদি র্যাশনালি ভাবি যে আমি একবারই কষ্টটা ভোগ করলাম, রেস্ট অফ দ্য লাইফ আমি কিন্তু পিসফুল থাকবো, তাহলে আমার এই কষ্টটার কষ্ট মনে হবে। নট অনলি দ্যাট, হোমিওর যেটা সব থেকে বড় এফিকেসি, যেটা আমরা পেশেন্টদেরকে প্রমোট করি, যে ছোট থেকে কোনো একটা বাচ্চাকে হোমিও করা হচ্ছে, মাঝে মাঝে নিশ্চয়ই তার অ্যালোপ্যাথি হেল্প লাগবে, বা আমরা তার এগেনস্টে নই। আমি কি বললাম যে আজকে আমরা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ মেডিসিনে চলে এসেছি, যার যেটা যে প্যাথিতে তাড়াতাড়ি ভালো হবে এবং খুব সুন্দরভাবে সারবে, সে সেটাই করবে। মানে একই মানুষ সিমিলারলি দুটোই করতে পারে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি করতে পারে, এফেক্ট পড়ে না, কোনো এফেক্ট পড়বে না। এখন দেখা গেল যে বাচ্চাটি ঠান্ডার ধাত, একটু সিজন এদিক ওদিক করলে সে হয়তো অসুস্থ হচ্ছে, গো ফর হোমিওপ্যাথি। কেন? হোমিও মেডিসিন এমন একটা মেডিসিন যে দায়িত্ব নিয়ে আমার ইমিউনিটিটাকে আপলিফট করে দেয়, বাট আদার সিস্টেম অফ মেডিসিনে কিন্তু সেই চান্সটা অতখানি থাকে না। বিশেষ করে মডার্ন মেডিসিনে যে ড্রাগ, সেই ড্রাগ নেওয়ার পর দেখা যায় উল্টোটা হলো, আমার ইমিউনিটিটা ক্র্যাশ করে যাচ্ছে। বাট হোমিও মেডিসিন নিতে নিতে সে হয়তো নানান কারণে নিচ্ছে, আজকে পেট খারাপ হয়েছে, কালকে হয়তো তার জ্বর এসেছিল, তো সে হোমিও মেডিসিন নিচ্ছে, তার ইমিউনিটিটা এমনভাবে আপলিফটেড হবে, আগামীতে গিয়ে যখন সবার অসুস্থতা আসছে, তার কিন্তু আর অসুস্থতা আসবে না, ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়ে গেছে। তার মানে পার্মানেন্ট অ্যাসিড বিল্ডিং হলো। সেকেন্ড হচ্ছে, যদি মাঝখানে তার কোনো ইমার্জেন্সি ক্রিয়েট হয়, তাহলে কি হবে?
যেটা অনেকের কোয়েশ্চেন থাকে। ভেরি সিম্পল, ইমার্জেন্সিতে আমরা ইমার্জেন্সি সাপোর্ট নেব, তখন অ্যালোপ্যাথি ইউজ কোনো সমস্যা নেই। আবার আমি হোমিওপ্যাথি। যেমন আমরা রেস্টুরেন্টে কি রোজ খাই না তো, বাড়িতেই তো খাই, কিন্তু মাঝে সাঝে খাই। এখন যদি কেউ রেস্টুরেন্টে রেগুলার খেতে শুরু করে দেয় তাহলে কি হবে? সে মারা যেতে পারে। এক্স্যাক্টলি, যদি কেউ লাগাতার অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করে তার কি হতে পারে? ইমিউনিটি পুরো ডাউন হয়ে যাবে। তার যে নিজস্ব গাট সিস্টেম আছে, গাট বায়োটিক প্রোবায়োটিক আছে, পুরো ক্র্যাশ করে গিয়ে সে দেখা গেল এমন একটা অসুখের শিকার হলো যেখান থেকে আত্মাকে বের করা যাচ্ছে। তাহলে সেটা ভালো নাকি আমি হোমিও ছত্রছায়া থেকে মাঝে মাঝে যখন প্রয়োজন তখন আমি অন্যান্য মেথড অফ ট্রিটমেন্টের হেল্প নিয়ে আমার বাচ্চাকে স্টেবিলিটি নিয়ে যাবো, সেটা ভালো। যেটা এখনকার মানুষ ভাবতে শুরু করেছে কারেক্ট। যে কত মেডিসিন আমি খাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। একদমই একদমই। অ্যান্ড এই যেটা আপনি বললেন যে আজকালকার দিনে এই যে ইমিউনিটি সিস্টেমটা অনেক উইক হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চাদের, বা আমি যদি বলি যে 25-30 বছর থেকেই হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, সুগার, ডায়াবেটিস, মানে ঘরে ঘরে প্রত্যেকের, যেটা আগে হয়তো অতটা ছিল না। তো এটা কি আমাদের লাইফস্টাইলের জন্য, খাবারের জন্য অ্যাকচুয়াল রিজনটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাগেন, আমি নয়ডার এক ভদ্রলোকের ট্রিটমেন্ট করছি অনলাইনে। ওনার বয়স এখন অ্যাপ্রক্স 68-9। উনি অ্যাভারেজ দিনে 2 বা 3টে করে কখনো ওনাকে বিপির মেডিসিন নিতে হয়। ওনার অনেকগুলো প্রবলেম আছে। তা আমি ওনাকে প্রথমেই বললাম যে দেখুন, আমি আপনাকে একটা ডায়েট প্রোটোকল দিচ্ছি, ভেরি ইজি, কিন্তু এটা ফলো করলে আপনার মেডিসিন কিন্তু আস্তে আস্তে কমে যাবে। উনি বললেন আমি এত বছর ওষুধ খাচ্ছি, এটা কি আর পসিবল? তো উনি আমাকে গতকাল ফোন করেছিলেন, ফোন করে ভীষণ উচ্ছ্বসিত, ডক্টর ডক্টর হোয়াট হ্যাপেন্ড, আমার বিপিটা অলমোস্ট নর্মাল হয়ে গেছে। তাহলে এটা কি করে হলো? বলে যে আপনি বলেছিলেন ইভিনিং ডিনার করতে, তো 2 মাস হয়ে গেল আমি ইভিনিং ডিনার করছি, এখন দেখি আমার বিপি আর বাড়েই না। ক্লিয়ার? তোমার প্রথম পডকাস্ট দেখার পর আমাকে অন্তত কয়েক হাজার কমেন্টস এসছে আমার কাছে যে আমি, কেউ বলছে 15 বছর 20 বছর বিপি মেডিসিন নিতাম। বিপি মেডিসিন নেওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু যেটা যেটা যে জেনুইন পেশেন্ট সে নি। যে ফেক পেশেন্ট মানে আমি আমার ভুলে প্রবলেমটা ক্রিয়েট করছি, আমি এটা ঠিক করে নিতে পারি তো। কারেক্ট। তো তাদের যারা ইভিনিং ডিনার করা শুরু করেছে তাদের 99%-এর বিপি স্টেবল হয়ে গেছে। এর পিছনে সায়েন্সটা কি, কেন এটা হচ্ছে? আমি যখন ইভিনিং ডিনার করছি তারপর আমার হয়তো কিছু অ্যাক্টিভিটি থাকে, আমার একটু মুভমেন্ট হয়। সেকেন্ড হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস দেখা যাচ্ছে যে 7:45 8টার পর থেকে তার ইনসুলিন সিক্রেশন 1/3 বা হাফ হয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে রাতে আমাদের কাজ হচ্ছে বডিকে রেস্ট দেওয়া, যাতে সে কোথাও কোথাও যে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে সেগুলোকে সে রিপেয়ার করতে পারে। তো আমি কি করলাম, সব কাজটা সেরে রাত 10টা 10:30 বা 11টার সময়, যেহেতু আমার দিনের খাওয়াটা ঠিকঠাকভাবে হয়নি, আমি গুছিয়ে খেলাম, যেটা মানুষের এখন কনসেপ্ট যে দিনে খুব ছোটাছুটি করেছি। তো আমি একদম গলা শুদ্ধ খেয়ে এবার ঘুমালাম। তো বডি কি রেস্ট হলো? হলো না। তাহলে বডি যদি লাগাতার এইভাবে কাজ করছে 24 ঘন্টা, সে কতক্ষণ করবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেহেতু ইনসুলিন প্রোডাকশন কমেছে, আমরা বাঙালিরা যে ডায়েটটা নিই তার মেজরিটি তো কার্ব। তাহলে আমার যদি সুগার হয় তাহলে অবাক হওয়ার কিছু আছে কি? যে ইনসুলিনের দরকার ছিল ওকে ডাইজেস্ট করার জন্য সে তো নেই। তাহলে আমার যদি পরের দিন সুগার মাপি হঠাৎ করে 350 বা 400 দেখাচ্ছে, তো অবাক হওয়ার কিছু নেই, আমি তো করেছি। নেক্সট, ওই খাবারটা ডাইজেস্ট হতে হতে পরের দিন হতে বেলা 10টা বা 11টা, তার মধ্যে আমার আরো 2বার খাওয়া হয়ে গেছে। সো অলওয়েজ আমার মধ্যে কিন্তু একটা ওভার ইটিং চলছে, তো আমি কনস্টিপেটেড হয়ে যাব। হলো, এবার আমার কিন্তু হরমোনাল ব্রেকডাউন স্টার্ট। আমার থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক কাজ করছে না, আমি ওবেসিটিতে চলে যাচ্ছি, আমার এনার্জি লেভেলটা ডাউন করছে, এবং ফাইনালি আমি ডায়াবেটিক হয়ে গেলাম। তাহলে একসঙ্গে এত কটা অসুখ একটা ভুলের জন্য হয়েছে। এবং যে কোনো সুগারের পেশেন্ট, আমার কথাটা যেটা বলছি এটা উনি ট্রাই করে দেখতে পারেন। উনি যত ইউনিটি ইনসুলিন নেন বা যাই নিচ্ছেন করুন, দুটো কাজ করুন। এক হচ্ছে যে মিল্ক প্রোডাক্ট অফ করে দিন যদি তার সুগার আছে, নো মিল্ক প্রোডাক্ট। আর 6:30 to 7 এর মধ্যে ডিনারটা কমপ্লিট করে 1 মাস পরে উনি সুগারটা ভালো করে চেক করুন,
গ্যারান্টেড সে সুগার রিডিউস করতে বাধ্য। এবং এটা যদি তার কন্টিনিউয়েশন চলতে থাকে, একটা সময় আসবে তার দেখা যাবে ডায়াবেটিক থেকে সে প্রি ডায়াবেটিক, আস্তে আস্তে সে নর্মাল লাইফে চলে আসবে। তো একটা 20 বছর বা 25 বছর বা কত বছরের ছেলে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হিউম্যান বডি একটা সফিস্টিকেটেড মেশিন, তার একটা ম্যানুয়াল আছে। আমাকে জেনে নিতে হবে সেই ম্যানুয়ালটা কীভাবে এই মেশিনটা চালাতে হয়। এর চালানোর প্রথম শর্ত হচ্ছে যে সূর্য ডোবা থেকে ও 1 ঘন্টা সময় দেবে কোনো কিছু ফুড ইনটেক করার জন্য। এরপরে যদি আমি জোরাজুরি করে খেয়েছি, আমার জন্য যে কোনো ডিজিজ আসতে পারে, ক্যান্সার থেকে শুরু করে এনিথিং, ইনসমনিয়া, ঘুম হচ্ছে না, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, খাবার কমাচ্ছি তাও, মুড সুইং করছে, চুল গোছা গোছা উঠে গেল, যে কোনো কিছু হতে পারে। তাহলে এর ম্যানুয়াল হচ্ছে যে সূর্য ডোবা থেকে 1 ঘন্টার মধ্যে ফুড অফ। মানে সন্ধ্যেবেলায় যা খাবার খেয়ে নাও। জল কেউ বলেছে 5 লিটার খেতে হবে, তো আমি যেভাবে পারি খেয়েই যাচ্ছি। তাহলে জল যে অত শরীরের মধ্যে ঢোকাচ্ছি, শরীরের একটা টেকনোলজি আছে, যখনই এক্সেসিভ ওয়াটার ঢুকতে শুরু করবো প্যানিকড হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জলটাকে কিন্তু ড্রেন করে দেয়। যার জন্য দেখবেন যখনই আপনি শর্ট টাইমের মধ্যে বেশি জল নিলেন, তাড়াতাড়ি আপনাকে টয়লেটে যেতে হবে, ওর বের করার টেন্ডেন্সিটা বেড়ে গেল, খুব দ্রুত ফিল্টার করছে কিডনি। তাহলে জলটা আমি কীভাবে খাবো? একটা সিংহকে ভাবুন, ও তো রোজই মাংস খায়, তো কি ওরকম 5 লিটার 7 লিটার জল খায়? খায় না তো। নদীর কাছে এলো, চেটে কিছুক্ষণ জল খেলো, 15-20 বার 25 বার চলে গেল, তা ওই জলই তার হয়ে গেল। তো জল গিলে খায় কি একমাত্র মানে মানুষ? অ্যাকচুয়ালি জল খাওয়ার বেস্ট টেকনিক হচ্ছে টেক সাম ওয়াটার, মেক ইট স্যালাইভেটেড, মুখের মধ্যে কিছুক্ষণ রোল করতে থাকো, অ্যান্ড সোয়ালো, ইট বিকামস এ লিভিং ওয়াটার। ক্লিয়ার? এই প্রসেসে যদি আমি সিপ সিপ করে জল খাচ্ছি সারাদিন, আমি কিন্তু বেশি জল খেতে পারবো না। এটা কতক্ষণ অন্তর অন্তর এটা খেতে হবে? আমি কাজ করছি, এক সিপ করে খাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে টুকটুক করে খাচ্ছি, মানে একবারে নিয়ে পুরো 1 গ্লাস খেয়ে নিতে হবে এরকম কোনো মানে নেই। কি করে এটা হতে পারে যে সবাইকে 5 লিটার জল খেতে হবে? এক্সেসিভ ওয়াটার নেওয়ার জন্য তার কিডনি হ্যাম্পার হতে বাধ্য। কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছিল, ছেলেটি জিম করে, খুব ভালো ডায়েট থাকে, 7-8 লিটার জল খায়, বাপরে। এবং সেখান থেকে তার এক্সেসিভ ওয়াটার ইনটেকের জন্যে সে কিন্তু এক্সপায়ার করে গেছে। কারণ বডিটা কিন্তু ওয়াটার ব্যালেন্সের উপরই চলে। এবার আমি যখনই স্যালাইভেটেড ওয়াটার বডিকে দিচ্ছি, তার মানে কিন্তু ইট বিকামস অ্যালকালাইন। স্যালাইভাটা কিন্তু অ্যালকালাইন। কি করে বুঝবেন? আপনি যখন কোনো কারণে ভমিটিং করছেন, তো ওটা তো পুরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, আপনার পুরো দাঁত সব নষ্ট হয়ে যাবে। কিন্তু দাঁতটা যখন নষ্ট হবে, বুঝতে পারছে শরীর, তার আগে দেখবেন আপনার হিউজ স্যালাইভেশন শুরু হয়ে যায় বমির আগে। কোনো এক্সপিরিয়েন্স থাকলে মনে করবেন, দেখবেন হ্যাঁ, মানে বডি যে কি সাংঘাতিক ইন্টেলিজেন্সি ক্যারি করে, আপনি যদি কখনো স্টাডি করেন না, অবাক লাগবে আপনার। আপনি যখন ভমিটিং প্রিপারেশন হচ্ছে, আপনার মনে হচ্ছে গাটা গোলাচ্ছে, আপনার মুখ দিয়ে দেখবেন হিউজ স্যালাইভেশন শুরু হয়ে যাচ্ছে, এবং বমি যতক্ষণ চলছে ততক্ষণ দেখবেন আপনার প্রচুর স্যালাইভা বেরোচ্ছে। ইটস অ্যালকালাইন। ওর তখন কী করছে, আপনার দাঁতগুলোকে প্রোটেক্ট করছে, ওই ডাইরেক্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড যাতে দাঁতগুলোকে আমরা নষ্ট না করে দিয়ে। সো বডির কাছে নিজে প্রোটেক্ট করার এভরি মেকানিজম রেডি। আপনি ইউজ করছেন কি সেটা আলাদা ব্যাপার। যদি তা না রেডি হতো, পাড়ার কুকুরটা কার ভরসায় বেঁচে আছে? ওর তো ডাক্তার নেই আছে। একটা হরিণ কি মেপে কতটা প্রোটিন, কতটা ভিটামিন, কতটা মিনারেল খেতে হবে মেপে খায়? একটা হাতি তো গাছের পাতাই খায়, তার অত শক্তি কোথা থেকে আসে? আর আমাকে বলছে আপনাকে এত গ্রাম প্রোটিন খেতেই হবে। সো দিস অল আর মিথস। এগুলো কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেকে বলতে পারে না মেপে খেতে হবে, এই করতে হবে, এই করতে হবে, সেটা আলাদা সাবজেক্ট। বাট ট্রুথ হচ্ছে আমার বডি সব কিছু বানাতে পারে, যদি আমি তাকে রিল্যাক্সড কন্ডিশনে রাখতে পারি। এবং তার যে অপটিমাম ডিমান্ড, যেমন জলটা ওই ফর্মে খাওয়া, এক্সেসিভ জল ঢুকে ওকে আমি ব্যস্ত করে দিলাম, তো ও বাকি কাজ কখন করবে? ক্লিয়ার? খাবার, সেটাও আমরা এখন খেতে ভুলে গেছি। খাবার খাচ্ছি, মোবাইল দেখছি, টেলিভিশন দেখছি। তা একটা কথা আছে, ভালো রেজাল্ট করতে গেলে মন দিয়ে পড়ো। তো পেটের রেজাল্টে যদি কেউ ভালো চায়, তাকে মন দিয়ে খেতে হবে, নো কোয়েশ্চেন। এর অন্যথা হয়েছে, তার কনস্টিপেশন হবে।
ব্লোটিং হবে। এর জন্যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটা রীতি আছে, সেটা হচ্ছে যে ঠাকুরকে নিবেদন করে খাও। হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? পুটিং অ্যাটেনশন, যে আমি প্রসাদ গ্রহণ করছি, তাহলে আটমোস্ট অ্যাটেনশন আমার ওখানে যাচ্ছে, ওই খাবারটা আমার শরীরে সেই ধরনেরই কাজ করে। তাহলে এক হচ্ছে যে অ্যাটেনশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যখন আমি খাচ্ছি, তা নাহলে আমার সিক্রেশনগুলো হবে না, যে যতগুলো জুস আছে। সেকেন্ড হচ্ছে, এখনকার মানুষকে যদি আপনি স্টাডি করেন দেখবেন সব খুব তাড়াতাড়ি খায়। তা আপনি উইদাউট চিউইং যখন খাবার খাচ্ছেন, বাঙালির খাবারের ম্যাক্সিমামটা কার্ব তো মেনলি হজম হয় মুখের মধ্যে। তা আপনি ভালো করে চিবালেন না, খাবারটা কি করে ডাইজেস্ট হবে? এই ভুলটা করে, এটা কারেকশন না করে আপনি কি করলেন, আপনি একটা অ্যান্টাসিড নেওয়া শুরু করে দিলেন। ক্লিয়ার? নাও অ্যান্টাসিড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বডির যে পিএইচ, সেই পিএইচ চেঞ্জ করতে শুরু করছে, অ্যান্ড অল দ্য এনজাইমস অ্যান্ড হরমোনস আর গেটিং উইকার। তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়ান ফাইন মর্নিং ইউ ডিসকভার যে আমি ডায়াবেটিক। রুট কজটা নিজের থেকেই শুরু হয়েছে। আমি প্রচুর পেশেন্টের অ্যাসিডিটি এবং কনস্টিপেশন সারিয়ে দিই শুধুমাত্র খাওয়ার টেকনিক চেঞ্জ করিয়ে দিই। কারণ আমি মনে করি যে মেডিসিন মানেই যে সবসময় কোনো কিছু একটা বটলে দিতে হবে, এটা নয়। এনি অ্যাডভাইস দ্যাট ক্যান ব্রিং ব্যাক ইউর হেলথ, দ্যাট ইজ মেডিসিন। এনি অ্যাডভাইস। তো আমি যখন কাউকে বললাম আপনার খাওয়াটা চেঞ্জ করে নিন, খাওয়া চেঞ্জ করলো, অটোমেটিক সে খাওয়া যখন রিলিজ করে খাওয়া শুরু করছে, তার খাওয়াটা কমে যাবে। আপনি ইনঅ্যাটেন্টিভ ওয়েতে খেলে বেশি খেয়ে ফেলবেন, কম চিবিয়ে খেলে বেশি খেয়ে ফেলবেন। কি করে বুঝবেন? জাপানিজরা কখনোই বেশি খেতে পারে না, অ্যাজ বিকজ দে ইউজ চপস্টিক্স। নাইস। লাইফ স্প্যান কত? 110, 120। আমারই পেশেন্ট আছে, সেই ইন্ডিয়ান, সে 32 বছর ছেলে, তার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল করে বসে আছে, টোকিওতে চাকরি করে। ও নিজে বলছে 65 বছরের লেডি আমার সঙ্গে কথা বলছে, মনে হচ্ছে 19 বছর। তাহলে তোমার টোকিও থেকে লাভটা কি হলো? অ্যাটলিস্ট তাদেরকে কিছু তাদের থেকে নাও। ওরা যখন চপস্টিকে খাচ্ছে, খুবই কম খাবার মুখের মধ্যে যাচ্ছে, তাহলে ওটা রোস্ট করে খাচ্ছে। আর আপনি যখন রোস্ট করে খাবেন, আপনার ক্ষমতা নেই বেশি খাবার আপনি খাবেন, কিছুক্ষণ পরে মানে পেট ভরে গেছে, বিকজ দ্যাট ইজ সায়েন্স। এবং এখানে একটা অদ্ভুত ফ্যালাসি আছে, পেট ভরে গেছে এই সেন্সেশনটা ব্রেনে এসে আপনার ফিলিংস আসতে 15 মিনিট টাইম লাগে। ওকে, মানে এখন যদি আমার পেট ভরে যায় সেটা আমি বুঝতে পারবো 15 মিনিট পরে। তার মানে আপনি যদি তাড়াহুড়ো করে খাচ্ছেন, তাহলে আপনার পেট ভরে গেছে এটা বোঝার আগে, অ্যান্ড দিস ইজ দ্য সিনারি অফ ইন্ডিয়ান্স, ওই জন্য অত বড় পেট। ও বুঝতেই পারে না যে কত বেশি খেয়ে ফেলেছে। আবার কম খেলে তার বাড়ির লোক বলে এত কম খেও না, কি করে কি হবে, রোগা হয়ে যাবে। এই রোগা হওয়ার ব্যাপারে একটা মিথ আছে। ধরুন একটা জাপানিজকে যখন আপনি দেখছেন, তখন একজন ইন্ডিয়ান লেডি বলছে বাহ কি দারুণ ফিগার। ওইটা যখন তার হাজব্যান্ডের হচ্ছে, তখন বলছে আমার হাজব্যান্ডের কি ডায়াবেটিস হলো নাকি, এরকম হয়ে যাচ্ছে কেন? হাউ ফানি। মানে সে তার হাজব্যান্ডকে সবসময় একটা গোলগাল একটু ফ্যাটি চেহারা এক্সপেক্ট করছে। তাহলে ফ্যাটি চেহারা মানে হচ্ছে আপনার বডি যেগুলোকে খরচা করতে পারেনি সেগুলোকে ডিপোজিট করেছে, আর তো কিছু না। কিন্তু যখন আপনি প্রপার ডাইজেস্ট করছেন, প্রপার ওয়েতে খাবার খাচ্ছেন, ঠিকঠাক ঘুমাচ্ছেন, ও তো আর রাখছে না কিছু, ও তো সব বের করে দিল। স্টোর করার কোনো ব্যাপার দরকারই নেই ওর স্টোর করার। কিন্তু আপনার দেখা যাচ্ছে এনার্জি লেভেল ভীষণ হাই, প্রচুর কাজ করছেন, আপনি টায়ার্ড হচ্ছেন, কিন্তু সেই চেহারাটা তখন আপনার আর পছন্দ হচ্ছে না। ওইটাকে আবার আপনি চেঞ্জ করার জন্য আবার চেষ্টা শুরু করলেন, অ্যান্ড ইউ বিকাম ডিজিজড। অ্যান্ড এই যে আপনি বললেন যে ভুঁড়ি হওয়ার ব্যাপারটা, এটা তো খুবই কমন। কিন্তু ধরুন অতিরিক্ত ফ্যাট যখন বডিতে আসে, এটা শুধুমাত্র পেটের ওই পোর্শনটাতেই কেন অ্যাটাচড হয়, বাকি জায়গায় কেন না চর্বিটা অতটা বোঝা যায় না যতটা পেটে বোঝা যায়? খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে যে পেটে যেটা ফ্যাট বলে আপনি দেখছেন, এর পার্সেন্টেজ অফ ফ্যাট কিন্তু খুব বেশি না। বাকিটা হচ্ছে আপনার পেট কোনোভাবেই ক্লিন হচ্ছে না। আপনি হয়তো 20 দিন আগে কিছু খেয়েছেন, সেটাও পেটের মধ্যে রয়ে গেছে। কারণ এখনকার মানুষের যে লাইফস্টাইল, তাতে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন 99% লোক কনস্টিপেটেড, অ্যান্ড কনস্টিপেশন ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস।
সেটা ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, থাইরয়েড হতে পারে। আপনি ইন জেনারেল যে কোনো একটা সুগারের পেশেন্ট জিজ্ঞেস করবেন যে আপনার কি আগে কনস্টিপেটেড বা কনস্টিপেশন বা অ্যাসিডিটি ছিল, বললো হ্যাঁ, খুব অ্যাসিড হতো। তা আপনি অ্যাসিডটা সারাননি কেন? সে বলবে আমি চেষ্টা করেছিলাম, অ্যান্টাসিড খেয়েছি। অ্যাসিড সারানো মানে অ্যান্টাসিড খাওয়া। আমার অ্যাসিডটা হয়তো হচ্ছে ওভার ইটিংয়ের জন্য, আমি কাজ কম করি। যেমন আপনার যে কাজ, আপনার তো ফিজিক্যাল ওয়ার্ক কম, আপনি বেশি খেলে আপনার অ্যাসিডিটি শুরু হয়ে যাবে অ্যান্ড ইউল গেট ওবিস। এটা তো ক্লিয়ার। তাহলে আপনার ফুডটা সেরকম করে ডিজাইন করতে হবে। আপনি তা না করে যদি বেশি বেশি খেতে শুরু করেন, তো অ্যাসিডিটি যখন শুরু হলো তখন আপনাকে কি করতে হবে? ফুডের কোয়ান্টিটি কমাতে হবে। একটু মুভমেন্ট করা শুরু করলেন, দেখবেন আপনার অ্যাসিডিটি আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে গেল। এটা একটা রাস্তা। বা আপনি কিছু ফ্রি হ্যান্ড যোগা টোগা শুরু করলেন। প্যারালেলে আর একটা রাস্তা হচ্ছে যে আপনি কোনো মেডিসিন নেওয়া শুরু করলেন, যে আমি আরও বেশি বেশি খাবো, মেডিসিনটাও খাবো, যেটা এখনকার মানুষের ডিমান্ড, যে ওই ডাক্তার খুব ভালো, কিছু খেতে বারণ করে না, সব খাও, ওষুধও খাও, সব খাও, যেন তোমার 45 না পেরোয়। ক্লিয়ার? এবং যারা কম খায় তার দুটো রেকর্ড আমার বাড়িতে আছে। আমার বাবা খুব কম খান, মাসে 20 দিন হয়তো উনি ডিনার করেনি না। হি ইজ 84 উইথ নো মেডিসিন। আর একজন হচ্ছে আমার ঠাকুমা, 104, নো মেডিসিন। Wow. ক্লিয়ার? তাহলে এটা প্রুফ। এবং আমি আমার ঠাকুমাকে দেখেছি দীর্ঘদিন, যেহেতু আমরা গ্রামে থাকতাম, পান্তা ভাত আর আখের গুড় খেতেন। পরে বুঝেছি যে পান্তা ভাত কত বড় অমৃত। তখনকার দিনে মানুষের একটা কনসেপ্ট ছিল যে ও খুব গরিব, তো ওই জন্য গরম ভাত খেতে পারছে না, পান্তা ভাত খায়। বাট আজকে এসে বুঝি যে পান্তা ভাত কত বড় অমৃত। আপনি পান্তা ভাতে পটাশিয়াম পাবেন প্রচুর। ওকে? এবং পান্তা ভাত যদি খাওয়া শুরু করেন, আপনার প্রি ডায়াবেটিক থাকলে সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনার ডায়াবেটিক হবে। আপনার প্রেশার হাই থাকলে সেটা অনেকটা নর্মালাইজ হয়ে যাবে অ্যান্ড ইউ উইল গেট এ ভেরি গুড বাওয়েল হ্যাবিট। পেট একদম পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য পান্তা ভাত খেলে কোনোভাবেই ক্ষতি নয়, কিন্তু আজকের দিনে কজন খান? সেটাই। ভাইরাস গরম ভাত যখন খাচ্ছেন, সোডিয়াম বেশি, আপনার বিপি হাই হয়ে যাবে, সুগার হাই হয়ে যাবে, কিন্তু আমরা ওটাকেই প্রেফার করি। সো আজকের ডেটে যে পেশেন্টদেরকে আমরা ডিল করি, তার 99% কিন্তু পেশেন্ট নয়, তারা হচ্ছে লাইফস্টাইলের শিকার। সে যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে ডাক্তারবাবু কথাটা শুনে এটা চেঞ্জ করে নেয়, তাহলে তাকে বেশি দিন ওষুধ খেতে হবে। বাট এই ডাক্তারবাবুর কথা শোনা বলতে, যে আমি দেখেছি যারা হোমিওপ্যাথি ডক্টর, তারা যতটা না টাইম স্পেন্ড করে একটা পেশেন্টের সাথে, তারা মানে 20 ভাগের 1 ভাগ হয়তো কোনো অ্যালোপ্যাথি ডাক্তার করে। মানে 5 মিনিট শেষ, প্রেসক্রিপশন লেখা ডান। মানে তার কথা বলো বা ব্যাপারটা জানো, এতটা টাইমও নেই। তো এটা কি মানে শুধুমাত্র, ধরুন কোনো পেশেন্ট সে হয়তো প্ল্যান করে গেছে, মানে আমি নিজেও দেখেছি, ধরুন আমার অনেক প্রবলেম হচ্ছে, শেয়ার করতে যাব, ও মাতার আগে ডাক্তারের রেডি, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, এরকমই হয়, কোনো ব্যাপার না, তুমি ওষুধ খাও, 7 দিনে ঠিক হয়ে যাবে। আমার তো বলতেই দিল না। এটা একটা বিগ ক্রাইসিস। এবং এটা আমি বলবো না যে সব ডাক্তারবাবুরাই ওই রকম। কিছু ভালো ডাক্তারবাবুরাও রয়েছেন যারা এখনও পেশেন্টের সঙ্গে কথা বলি, ট্রিটমেন্ট করেন। কিছুদিন আগে একজন বিখ্যাত ডাক্তার, ডক্টর সুকুমার, আমি টাইটেলটা ঠিক মনে করতে পারছি না, উনি একটা বাইট দিয়েছিলেন যে আগে যেমন ফ্যামিলি ফিজিশিয়ান থাকতো, তার বাড়ির সব হিস্ট্রি তার জানা থাকতো। তো আজকে ডেটে সেইটা না থাকার জন্য যেটা হয়, দেখা গেল আমি হয়তো ফিনান্সিয়াল একটা লস করেছি, সেখান থেকে আমার ঘুম হচ্ছে না, তাহলে আমার ট্রিটমেন্ট আর কেউ অতিরিক্ত কোনো ফোন ঘেটে ঘেটে করেছে তার একটা ট্রিটমেন্ট, দুটো তো এক হবে না। কিন্তু সেটা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? ডাক্তারবাবুর ধৈর্য ধরে ওই সময়টা দেওয়ার মতো পরিস্থিতি আর নেই বলে। কিন্তু এটা সত্যি কথা যে একটা পেশেন্ট হাফ কিওর্ড হয়ে যায় যদি ডক্টরের মধ্যে এমপ্যাথিটা দেখা যায়, যে অ্যাটলিস্ট উনি প্রায়োরিটি দিয়ে ওনার কথা কটা মন দিয়ে শুনেছে। এখানেই পেশেন্ট কিন্তু হাফ কিওর্ড হয়ে যায়, কারণ ভরসা তৈরি হয়। সেকেন্ড হচ্ছে, হোমিও ডক্টরদের কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, কারণ আমরা টেস্ট রিপোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু ডাক্তারি করতে পারবো না। আমাদের ট্রিটমেন্টটা কিন্তু অ্যাবসলিউটলি পেশেন্টের ফিলিংস, তার হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, এটার উপর দাঁড়িয়ে আছে। তো আমি কথা বলতে বাধ্য। অ্যালোপ্যাথিতেও আজকে ডেটে যদি খুব ভালো ট্রিটমেন্ট কোনো ডাক্তারবাবু করতে চান, ওনারও কিন্তু সেম হিস্ট্রি শোনার দরকার পড়বে। কিন্তু যেহেতু
ওখানে একটা প্যালিয়েটিভ মোড অফ ট্রিটমেন্ট করা যায় যে আমি এখনই মেডিসিন দিয়ে সিমটমটাকে ডিসঅ্যাপিয়ার করে দিতে পারি। তো সেই একটা সুযোগ রয়ে গেছে। ইনস্ট্যান্ট রিমুভাল। যে পেশেন্ট বুঝে গেল যে আমার তো কমে গেছে, ক্লিয়ার, সেই পেশেন্টই কিন্তু 2-4 বার যাওয়ার পর রিয়েলাইজ করতে শুরু করে যে না, এটা অ্যাকচুয়ালি আমাকে ম্যাজিক দেখানো হচ্ছে। তখন সে অল্টারনেটিভ মোড অফ ট্রিটমেন্টে সার্চ করা শুরু করে, যেটা এই মুহূর্তে একদম রকেট গতিতে শুরু হয়েছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করছি। আজ থেকে বোধহয় মাস দেড়েক আগে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা স্ট্যাটিস্টিক্স এসেছিল যে 20% অফ ইন্ডিয়ান পিপল হ্যাভ শিফটেড টু হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদ। ইটস এ বিগ নাম্বার। ইন্ডিয়া পপুলেশনের নিরিখে যদি 20% পেশেন্টকে আমরা ক্যালকুলেট করি, সেটা কিন্তু একটা হিউজ নাম্বার। তারা হোমিওতে এবং আয়ুর্বেদে শিফট করে গেছে। এখন ধরুন আপনি শিফট করলেন, আপনি শিফট করার পর রেজাল্ট পেলেন, তো আপনি ফ্যামিলিকে কি বলবেন? ওখানে চলো। একদমই সো 20 to 40 যেতে কতক্ষণ লাগবে? কারেক্ট। তার ধস নামাটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আপনি যা তা করে, ডিপ্রাইভ করে, আপনার সিম্প্যাথি এমপ্যাথি বাদ দিয়ে এরকম একটা সেকশন অফ লাইফের একটা পার্ট যেখানে ডক্টরকে ভগবান জ্ঞান করা হতো, সেই জায়গা থেকে ওইটা আপনি বেশি দিন মানুষের সঙ্গে করতে পারবেন না। মানুষ ডক্টর না হতে পারে, কিন্তু সে তার নিজের যে বুৎপত্তি আছে উপরবেলা তাকে যেটা সবার মধ্যে দিয়েছেন, সেটা দিয়ে সে বুঝতে পারে যে কি থেকে কি হয়। কারেক্ট। ন্যাচারালি মানুষ কিন্তু আস্তে 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 ইউটার্ন করছে। সেই জন্যেই ইন্টিগ্রেটেড মেডিসিনের জন্ম। হ্যাঁ, সব কিছুই হোক মিক্স থাক। মিক্স থাক। আজকালকার দিনে এই যারা ইয়াং জেনারেশন, ঠিক আছে, মানে এটা খুবই একটা মজার বিষয়। যেরকম ধরুন আগেকার দিনে কি হতো, লোকে বলতে স্ট্রেস কমাতে আমরা মদ খাবো, অ্যালকোহল খাবো, একটু রিল্যাক্স হবো, মাইন্ড ফ্রেশ থাকবে। আজকালকার মানে এটা একটা সার্ভে রিপোর্ট, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টস তারা অ্যালকোহলের থেকে বেশি প্রেফার করছে উইড বা গাঁজা। তাদের বক্তব্য এটা, মানে অ্যালকোহল খেলে কি হবে না, অনেক রকম লজিক আছে যে অ্যালকোহল খেয়ে তোমার মাথা ঠিক থাকে না, তুমি লোকের ক্ষতি করো। গাঁজা খেলে আমি তো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি না, ঠিক আছে, ক্রিয়েটিভিটি বাড়ছে, ঘুম ভালো হচ্ছে, রিল্যাক্স ফিল করছি, এবং এটা মানে খুব র্যাপিডলি বাড়ছে। তো এই যে ভুলভাল লজিক, যেটা ইউজুয়ালি আমাদের মনে হয় যারা আমরা কনজিউম করি না, তো এর পিছনে কি সায়েন্স, মানে এটা নিয়ে আপনার কি বক্তব্য সেটা আগে বলুন। এই ক্যানাবিস বা গাঁজা, ঠিক আছে, একে আমরা এর একটা নাম হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস স্যাটাইভা, মানে গাঁজার ভাং। তো এই দুটো থেকেই আমাদের হোমিওপ্যাথি মেডিসিন তৈরি হয়। ওকে। বিশেষ করে যদি আমরা কোনো পেশেন্টের হিস্ট্রিতে পাই যে এর কোনো কারণে এই ধরনের অ্যাডিকশন ছিল বা এখনও আছে, আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি এই মেডিসিনটা দিয়ে, অ্যান্ড ইট গিভস এ ভেরি গুড রেজাল্ট। তবে এটা কিছুটা হলেও সত্যি মাইন্ডে স্টেবিলিটি দেয়। গাঁজা খেলে মাইন্ডে স্টেবিলিটি পাওয়া যায়? কি করে বুঝবো? স্পিরিচুয়াল পার্সনদের কিন্তু মেজরিটি দেখবেন তারা এই ধরনের অ্যাডিকশনের মধ্যে থাকেন। ভোলে বাবার প্রসাদ। এবং এই যে ব্রেনকে শুধু রিল্যাক্স করে না, এ ওভারডোজ হয়ে গেলে কিছু প্রবলেম করে, সেটা যে ইলিউশন তৈরি করে সাংঘাতিকভাবে, যে আমি ভাবতে শুরু আমি চিফ মিনিস্টার, ওকে, তো আমি ওরকম একটা হারকাত শুরু করলাম, মানে নিজের মধ্যেই হাসছে, দেখবেন খুব হাসে ওরা, মানে মুচকি মুচকি হাসতেই থাকে। হাসে কখন একটা মানুষ? নিশ্চয়ই তার হ্যাপি হরমোন সিক্রেশন হচ্ছে, তো ব্রেনে তো সেই সেন্টারগুলো তো অ্যাক্টিভেট হচ্ছে। আপনি ওয়াইন খেয়ে মানুষকে অতটা হাসতে দেখবেন না, সে চুপচাপ হয়ে যায়। কিন্তু আপনি যদি ক্যানাবিস অ্যাডিকশন দেখেন, সে দেখবেন খুব হাসে, ঠিক আছে, এবং কথা কম বলে। তার বাইরের লোকের সঙ্গে কথা বলে যে আমাদের যে মজাটা হয়, সেই মজাটা সে ভিতরে অনেক বেশি পাচ্ছে, সেই জন্য সে কথা বলতে চায় না। ওভারডোজ হয়ে গেলে যেটা হয়, তার তখন ওরকম প্রচুর ইলিউশন আছে, যেগুলো সে বাস্তবে করতে পারছে না, সেগুলো দেখা যাচ্ছে সে ওই ওয়ার্ল্ডে সে করার চেষ্টা করছে। যখনই তার তখন ডিঅ্যাডিকশন হয়ে যাচ্ছে, নেশাটা কেটে গেল, সে আবার শুরু করে দিল। কিন্তু যদি এটাকে একটা মেজার্ড ওয়েতে নেয়, তাহলে সে কিন্তু কিছুটা হলেও রিল্যাক্সড ফিল করবে, এবং রিল্যাক্সেশন হয়, বেসিক্যালি হয়। ক্লিয়ার? যদি রিল্যাক্সেশন না হতো না, তাহলে ইন্ডিয়া তো স্পিরিচুয়াল
ভীষণভাবে স্পিরিচুয়ালি ইম্প্যাক্টেড কান্ট্রি। এখানকার 99% স্পিরিচুয়াল পার্সনকে আপনি দেখবেন যে কম বেশি ক্যানাবিসের একটা অ্যাডিকশন দেখা যায়। ওরা বারবার বলে যে মন স্থির করতে সুবিধা করে, কিন্তু তার মানে আমি কখনোই এনকারেজ করবো না যে মন স্থির করার জন্য এটাই করতে হবে, আরও অনেক রাস্তা আছে। অ্যাডিকশন ইজ অ্যাডিকশন, এবং অ্যাডিকশন থেকে সবসময় দূরে থাকা দরকার আছে। এবং অ্যাডিকশন যদি কেউ শুরু করলো, তার হাতে কিন্তু পরে আর অ্যাডিকশনের কন্ট্রোলটা থাকবে না, এটাও মাথায় রাখতে হবে। কারণ যে ডোজে যে স্টিমুলেশনটা আজকে আমার ব্রেন আমাকে দিচ্ছে, সেটা কিন্তু আগামীটা দেবে না, ডোজটা বাড়বে। তাহলে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন আসছে, সেকেন্ড হচ্ছে এগুলো কিন্তু ইললিগাল। মানে ইন্ডিয়াতে কিন্তু আপনি এই ধরনের অ্যাডিকশন লিগালি করতে পারেন না, ফলে সেটা আপনার একটা বড় সমস্যার কারণ হতে পারে। কোনো সময় আপনি প্রশাসনিক জায়গা থেকে সমস্যায় পড়তে পারেন। আর থার্ড হচ্ছে, যদি কেউ ক্রিয়েটিভিটির কথা বলে, আমি বলবো তার জন্য অনেক ইজি মেথড হচ্ছে সে ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, তাতে আরও বেটার ক্রিয়েটিভিটিতে সে যেতে পারবে। ব্রিদিং এক্সারসাইজ থেকে সে যদি একটু ডিপার লেভেলে যায়, সে শুধু ক্রিয়েটিভিটি না, সে ঘন্টার পর ঘন্টা একটা কাজ করবে, সে কিন্তু সেখান থেকে কনসেন্ট্রেশন তার নড়াচড়া করবে। ব্রিদিং এক্সারসাইজ বলতে ওই যে নিঃশ্বাস না হোল্ড ব্রিদিং করো। এক্সারসাইজ অনেক রকম আছে, আমি একটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি। এই একটা টেকনিক করেই কিন্তু অনেক দূর যাওয়া যাবে। সেটা হচ্ছে, আমার সঙ্গে একজন কনসাস মানুষ, মানে একটা আপলিফটেড মানুষের ডিফারেন্স হচ্ছে যে সে তার ব্রিদিংটাকে সে সচেতনভাবে নেয়, আমি অচেতনভাবে নিই। আর একজন ডেড বডির সঙ্গে আমার ডিফারেন্স হচ্ছে, ওর ব্রিদিং চলছে না, আমার চলছে। তাহলে ব্রিদিংটা কিন্তু একটা সাংঘাতিক ভাইটাল একটা ইভেন্ট, যেটার জন্য আমাদের কিন্তু কোনো চেতনা কাজ করে না, কিন্তু করা উচিত। একটা বাচ্চা যখন ব্রিদিং চলে, ধরুন বাচ্চাটা ঘুমোচ্ছে, তো দেখবেন তার অ্যাবডোমিনাল ব্রিদিং হচ্ছে, পুরো পেট। আপনার কি হয়? হয় না তো? কেন হয় না? তাহলে আপনার ব্রিদিং স্প্যান ছোট হয়ে গেছে। তো ব্রিদিং স্প্যান যত ছোট হচ্ছে, আপনার বডি তো অক্সিজেন ডিপ্রাইভ করছে, তো আপনার মধ্যে অ্যাংজাইটি, স্ট্রেস, ইনসমনিয়া, ডিপ্রেশন, এগুলো থেকে বেরোনোর জন্যই হয়তো কোনো একটা অ্যাডিকশনকে আমরা হেল্প নিচ্ছি। ভালো করে ব্যাপারটা বুঝে নিন, অথচ এটা কত সহজে মেটানো যায়। জাস্ট আপনি ভার্টিব্রাটাকে সোজা করে বসলেন, আর কিছু করতে হবে না, যে কোনো সিচুয়েশন, অ্যান্ড ফলো ইউর ব্রিদিং। একটা কামনেস আসছেন, এটা আমি যদি 2 মিনিটস করে দিনে 30 বার করি, 60 মিনিটস হয়ে গেল, 1 ঘন্টা করা হয়ে গেল। এটা আমরা যে কেউ করতে পারি। এটা করতে করতে মাইন্ড কিন্তু স্টেবল হয়ে যাবে। কেন? মাইন্ড আর হচ্ছে ব্রিদিং পুরো একটা সুতোয় বাঁধা আছে। আপনি প্রচণ্ড যখন ডিপ্রেসড, আপনার ব্রিদিং দেখবেন খুব ছোট, অনেকক্ষণ পর পর খুব আনন্দ পেয়েছেন, বন্ধুদের মধ্যে অট্টহাস্য হয় না, হা করে হেসে উঠলেন, আপনার ব্রিদিং দেখবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে না মনে হলো যেন পুরো বডি একটা অন্যরকম ভাইব্রেশনের মধ্যে চলে এলো। কী করে হলো? সবই কিন্তু ব্রিদিং। তাহলে ব্রিদিং হচ্ছে আমাদের লাইফের এভরিথিং, যেটার জন্য আমরা কিছু করি না। এর জন্যই আমাদের এত লিটিগেশন, যেগুলো মেন্টাল লিটিগেশন, সুইসাইড করার টেন্ডেন্সি থেকে শুরু করে, ডিপ্রেশন থেকে শুরু করে, ADHD, সব কিন্তু এই জায়গা থেকে ডেভেলপ করে যাচ্ছে। আমার ব্রিদিং স্প্যানটা আস্তে 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 এত ছোট হচ্ছে যে আমার বডিকে সার্ভ করতে পারছে না। তখনই মন ভীষণভাবে চঞ্চল হচ্ছে। এই চঞ্চলতাটাকে আমি স্যাটিসফাই করানোর জন্যে কোনো একটা আর্টিফিশিয়াল মেথডকে আমি অ্যাডপ্ট করছি। ফলে ওগুলোর কোনো প্রয়োজনই পড়বে না যদি কেউ একটু ধৈর্য ধরে 1 মাস 2 মাস যদি এটাকে কন্টিনিউ করে, তারপর ইট বিকামস দ্য হ্যাবিট। সলিউশন পাওয়া গেল যে অ্যাডিকশন, এটার আমি অ্যাডিকশন করলাম, তাহলেই তো হয়ে গেল। বাইরে থেকে কিছু নেওয়ার দরকার নেই। বাট যারা ওই অ্যাডিকশনটা করে, তাদের তো এটা ভেবে করে না যেটা আমরা মেডিসিনের এই গুণটা আছে। যেরকম অনেকে বলে ডাক্তারবাবুরা রাত্রেবেলা মাঝে মাঝে বিয়ার খেয়ে ঘুমালে শরীর ভালো হয়। তো এটা মেবি হয়তো তারা নিজেদের মনকে স্যাটিসফাইড করা হয়। কিছু হয়তো আছে মেডিকেল অ্যাকচুয়াল ভ্যালু আছে হয়তো, বাট মেন ইন্টেনশন তো ওটা থাকে না যে আমি ওটার জন্য এটা কনজিউম করছি। অ্যাডিকশনের অ্যাকচুয়ালি কোনো লজিক লাগে না, এটা একটা ইন্টেনশন। এবং প্রত্যেকটা অ্যাডিকশন শুরুর সময় কিন্তু কষ্ট হয়, এটা গ্যারান্টেড। তাহলে আমি করি কেন? যে আমি ব্রিদিংটা প্রথম মন চঞ্চল হবে।
আপনি হয়তো ওয়াইন নেবেন, আপনার ওয়াইনে তো কোনো টেস্ট নেই, টেস্টলেস এবং বাজে টেস্ট, তার উপরে অ্যালকোহল মানে একটা বার্নিং সেন্সেশন থাকবে, তাহলে আপনি কি করে ওটা কন্টিনিউ করছেন? আপনার মাথাতে একটা ইমাজিনেশন তৈরি করা হলো যেটার পরের অবস্থাটা কিন্তু সাংঘাতিক, যেটা তুমি একদম ব্যাপক এনজয় করবে, ইমপ্ল্যান্ট করা হয়। ওইটাকে ইমাজিন করে করে কিন্তু আপনি ওয়াইনটা নিলেন, এরপরে কি হয়? তারপরে একসময় দেখা গেল আপনি ওভারডোজে বেহুশ হয়ে পড়ে গেলেন, অনেক ডিপ স্লিপ থেকে উঠলেন, একটু রিল্যাক্সেশন ফিল করলেন, আবার আপনাকে একজন কেউ ইনসিস্ট করলো, মানে ইনসিস্ট করা লোক থাকে, অ্যাডিকশন কেউ একা একা করতে পারে না চট করে, একটা গ্রুপ থাকে। আমাদের কাছে অনেকে আসে যে আচ্ছা এর অ্যাডিকশনটা একটু যদি ছাড়িয়ে দেওয়া যেত, আমার ছাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু গ্রুপটাকে ছাড়াবে কে? ও ওই গ্রুপে গেলে ওকে আবার বলবে একটু খা, কিছু হবে না, ফলে এটা করে লাভ নেই। তো ওই ইনসিস্ট করছে যখন, তখন যদি আপনার লজিক কাজ করে, আচ্ছা এটা আমি কেন করছি, করে লাভ কি, ব্যাস ওই আমরা ছুটে গেল অ্যাডিকশন, আর আপনি অ্যাডিকশন করতেই পারবেন। কিন্তু যখন আপনি নিজেকে সারেন্ডার করে দিলেন যারা ইনসিস্ট করছে, তখন আপনার কিন্তু ওটা এবার কন্টিনিউ করতে শুরু করলেন, অ্যান্ড ফাইনালি ইট বিকামস ইয়ার হ্যাবিট, যেটা ছাড়া আপনার চলবে না, যেটা মাইন্ডের কাজ। 21 ডেজ একটা স্টেজ একটা কাজ করার পর মাইন্ড সেটাকে পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করে নেয় হিউম্যান ব্রেনের ক্ষেত্রে। ওকে, হ্যাঁ শুনেছি যে 21 দিন তুমি যদি কোনো কিছু করতে পারো সেটা তোমার হ্যাবিট হয়ে যাবে। মানে তুমি নেশা ছাড়লে 21 দিন তোমাকে ছেড়ে থাকতে হবে, দেন রিলিফ পাওয়া স্টার্ট করবে। ওকে, সায়েন্স আছে এটার পিছনে। এই যে আমরা ডিসকাস করছিলাম স্ট্রেস, অ্যাংজাইটি ইস্যুস, তো আজকালকার দিনে অনেক হয়, মানে ধরুন কারোর মনে হচ্ছে যে এই হার্ট অ্যাটাক আসছে অথচ এলো না, হয়তো ওটা অ্যাংজাইটি ইস্যু। তো এই ডিফারেন্সিয়েটটা মানুষ কিভাবে করবে? মানে এত স্ট্রেসডের মধ্যে আমরা থাকি আজকাল, তো কি করে মানুষ বুঝবে? স্ট্রেসে থাকাটা কিন্তু একটা হ্যাবিট আগেন। ওকে, যখন আমার মধ্যে স্ট্রেস শুরু হলো, তখনই যদি আমি এর এগেনস্টে কিছু কাজ করি, তাহলে ওটা কিন্তু আমার আর হ্যাবিটে কনভার্ট হবে না। স্ট্রেস কিভাবে হ্যাবিট হয়ে গেল? আমরা সবসময় ইমাজিনারি ফিয়ার, ইমাজিনারি ফেলিওর, ইমাজিনারি চ্যালেঞ্জ, এগুলোর মধ্যে সবসময় আমরা সার্ভাইভ করতে থাকি। তো এর জন্য কি করি, আইদার আমি ফিউচারে আছি, নাহলে আমি পাস্টে আছি, প্রেজেন্টে থাকতে চাইছি না বা পারছি না। তাহলে আমি পাস্টে গিয়ে কী করছি, কোনো আনন্দের কথা ভাবছি কি? ভাবছি না তো, ওই কোনো নেগেটিভ কিছুই ভাবলাম। ফিউচারটা তো দেখিনি, দেখা যায় না তো, নাকি কোনো একটা বিশেষ সানগ্লাস পরলাম যে দেখা যাবে, তা তো যাবে না। তাও আমি দেখার চেষ্টা করি। কি দেখার চেষ্টা করি? নেগেটিভ আসছে। তাহলে এই প্যাটার্নটা বিল্ড করলো কে? আমি তো। এক হচ্ছে পাস্ট আমি চেঞ্জ করতে পারবো না, দুই হচ্ছে ফিউচারকে আমি চেঞ্জ করতে পারবো যদি প্রেজেন্টটাকে ঠিক করতে পারি। রাইট, কন্ডিশন আছে, প্রেজেন্টকে ঠিক করতে হবে তবেই ফিউচার ভালো হবে। প্রেজেন্টকে কি ঠিক করবো? প্রেজেন্টকে বাঁচার মতো বাঁচবো। আমি কি করে জানলাম আমি এত বছর বাঁচবো? মানে আমাদের যে ক্যালকুলেশনগুলো চলে না মনের মধ্যে, 70 বছর অবধি বাঁচবে, যে আপনি ধরুন একটা ইনস্টিটিউট করেছেন, আপনি এবার ভাবছেন এরপর এটা করবো, তারপর ওটা করবো, তারপর ওটা করবো, তারপর ওটা, তারপর ওটা। হাউ ডু নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন আফটার 5 minutes? সো লিভিং ইন প্রেজেন্ট মোমেন্ট, এটা প্র্যাকটিস করতে হবে। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে যে ডেলি বেসিসে গোল সেট থাকবে, গোলকে চেজ করব, তাহলে বারবার আমাকে পেন্ডুলামের মতো ওই পাস্ট আর ফিউচারে ঘুরতে হবে না। 3 নম্বর হচ্ছে রিডিং হ্যাবিট থাকতে হবে, যেহেতু আমরা ডিজিটালাইজড হয়ে যাচ্ছি এক্সেসিভ, তো এর কিন্তু একটা স্ট্রেস তৈরি করার ক্ষমতা আছে, এর প্যাটার্নটা ওইভাবেই বানানো আছে। তো এখান থেকে বেরোনোর জন্য দিনান্তে একটা ঘন্টা বইয়ের সঙ্গে কাটান, এটা করাই যায়। মানে ডিজিটালিও পড়ো না, ও অ্যাকচুয়াল ওই লাইট চোখে নেওয়া যাবে না। ওকে, ওই লাইটটাই তো আমাকে স্ট্রেস দেবে। কালো অক্ষরটাকে দেখতে হবে, বই পড়া, আর যে কোনো প্রবলেম এলে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যাটাগরাইজ করা, যে এর সলিউশন কি আমার হাতে আছে। ইফ ইয়েস, তাহলে আমি এটা চেঞ্জ করতে শুরু করে দিলাম। ইফ নো,
স্কিপ, লেট ইট গো। এইটা যখন আমি করছি লাগাতার, তখন আমার মাইন্ডের প্যাটার্নটা কিন্তু একদম হেলদি ওয়েতে বিল্ড হচ্ছে। শরীর যেভাবে অসুস্থ হয় রেস্টুরেন্টে খেতে 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 খেতে, মন কিন্তু ওইভাবে নেগেটিভ নিতে 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 উইকার হতে হতেও কিন্তু একটা সময় গিয়ে হাল ছেড়ে দেয়। তখন দেখা যাচ্ছে বুক চেপে ধরছে, হঠাৎ করে বুকটা ধরপড় 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 করে উঠলো, ঘাড়ে যন্ত্রণা করছে, সেখান থেকে বুকটা চেপে ধরেছে, ভালো এখনই আমার হার্ট অ্যাটাক হয়েছে স্পন্ডিলাইটিস। আমি মেজরিটি আবিষ্কার করি পেশেন্টে, ক্লিয়ার? তো পেশেন্টকে অত কিছু আবিষ্কার করতে হবে, লিভ ইউর লাইফ। আমাদের কোথাও একটা মনে হয় যে আমার যদি একটা এরকম হয় তাহলে আমি হ্যাপি হব, বাট দিস ইজ নট দ্য ডেফিনিশন অফ হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হচ্ছে আমি যে বেঁচে আছি, কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, আমার একটা ছাদ আছে, ঘুমাতে পারছি, আর কি লাগে হ্যাপিনেসের জন্য? এইবার যখন আমি এরকম অ্যাড করলাম যে আমার গায়ের কালারটা যদি এরকম হতো, বা আমার হেয়ার স্টাইলটা যদি অমুক স্টারের মতো হতো, তাহলে আমি আরো হ্যাপি হতাম। এইখান থেকে ইন্টেলিজেন্সটা শুরু হয়ে গেল, মানে মাইন্ডকে আমি রং সিগন্যালিং শুরু করে দিলাম, ও এবার ওই রকম চাইতে শুরু করো। ক্লিয়ার? কিন্তু এগুলো তো এক্সচেঞ্জেবল নয়, আমি যেটা সেটাতেই স্যাটিসফাইড থাকবো। যখন আমি লাইকিং লিস্ট তৈরি করছি, তো আমার আইফোন কিনতে হবে। এবার যদি কোয়েশ্চেন করি ওয়াই, আমি একটা ফোন কিনতে গেছি মেয়েকে নিয়ে, আমি তো কখনোই দামি ফোন কোনোদিন ইউজ করতাম না। ফার্স্ট টাইমে একটা ফোন বলে 35-40 হাজার কি যেটা দাম হবে যাই না, তো মেয়ে জোর করে কেনা করেছে, মেয়ে আমাকে আইফোন কেনানোর জন্য নিয়ে গেছে। তো আমি কোয়েশ্চেন করলাম ওয়াই, ওটা দিয়ে আমার প্রফেশনে বা আমার লাইফে কি ইম্প্যাক্ট আসবে? আসবে না। উল্টে নাকি শুনেছি যে আইফোন ইউজ করলে আরও একটা ফোন ক্যারি করতে হয়, শুনেছি, আমি জানি না। অ্যান্ড্রয়েড ফোন থাকে সবার। তাহলে দুটো ফোন, আমি তো অনেক সময় একটা ফোনই নিয়ে নাজাল হয়ে যাই, তো দুটো ফোন নিয়ে আরও আমার হ্যাজার্ড বাড়লো। তা আমি লাইফকে হ্যাজার্ডাস করব নাকি সিম্পলিফাইড করব? এই যে আমরা কাজগুলো করে ফেলি, তারপরে গিয়ে তখন সাংঘাতিক। মিসেস কয়েকদিন আগে যে বলছে যে গাড়িটা চেঞ্জ করলে হতো, অবশ্যই হতো। কি গাড়ি নিতে চাও, সেই গাড়িটা কি কারণে নিতে চাও, তার ডিটেলস লিখে আমাকে জমা দাও। অর্থাৎ ব্রেক লাগানো, তার মানে আপনার কি চাওয়া পাওয়া থাকবে না? নিশ্চয়ই থাকবে, সেটা একটা ব্যালেন্স থাকতে হবে। আপনি যখনই ব্যালেন্সের বাইরে চলে গেলেন, আপনার লাইফটাই তো পণ্ড হয়ে গেল, তা কাকে নিয়ে আর লড়বেন? অ্যান্ড ইউল বি স্ট্যাগন্যান্ট। একটা দুটো পরপর যে ভুল হয়ে গেল না, নিজের কনফিডেন্সটা ঝাপ করে নেওয়া যায়। কারেক্ট। তাহলে আমার অ্যাসেট তো কনফিডেন্স, তো সেটাই যখন চলে গেল, তাহলে আমার কি নিয়ে লড়াই করবো? এবার এই ক্ল্যারিটি বিল্ড করার জন্য আমার কিন্তু রিডিং হ্যাবিট থাকতে হবে, তাহলে আমাকে ব্রেন ওই নলেজটা প্রোভাইড করবে। রিডিং এর বেনিফিটস এগুলো। ইয়েস। যারা বই পড়ে তাদের মুখ দেখে বলে দেওয়া যায়, তার মুখের মধ্যে একটা শান্ত, একটা সৌম্য ছাপ থাকবে। যারা মানে লং টার্ম রিডার, যারা আমরা চেম্বারে দেখেই বলে দিই, আপনার রিডিং হ্যাবিট ছিল আগে? বা কেউ হয়তো কখনো জিম করতো, তাকে দেখেই বলতো আপনি আগে জিম করতেন, এখন আর করে না, এখন এবার ওই শরীরে নানা রকম সমস্যা হচ্ছে, তাকে বুঝিয়ে দিলাম যে ওইখান থেকে হলো। ওকে। সেই জন্যে এখন যে বলেন না যে এখন স্ট্রেসড লাইফ, নো, আমি স্ট্রেসড হতে চাইছি নিজের উপরে। কেন আমি অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে যাব? কোনো কারণ আছে কি? কারণ নেই তো। আমার ফ্যামিলি হিস্ট্রি আলাদা, আমার লুক আলাদা, আমার লাইকিং ডিসলাইকিং আলাদা, আমি কেন অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে মনে কষ্ট পেতে যাব কেন? আমরা প্রত্যেকে ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকে ইউনিক। ভগবান কখনো এটা বলেননি যে এখন তুমি লোডশেডিং চলে দাও, তোমাকে যাতাভাবে পাঠিয়ে দিলাম। ওই অল আর ইউনিক, আমাদের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু সার্চ করতে হবে কি কোনটাতে বেস্ট। সেটা না করে আমরা কি করি, আমাদের যেটা মেন মিস্টেক সেটা হচ্ছে, আমার কাছে একটা হ্যালোজেন লাইট আছে, যেমন আপনার এই লাইটটা আপনি এখানে ইউজ করছেন কি জন্য? শ্যুট করার জন্য, ভালো শ্যুট করার জন্য। আপনি যদি লাইটটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন, শ্যুট হবে না তো। এক্স্যাক্টলি আমাদের নিজের মধ্যে কিন্তু একটা হ্যালোজেন লাইট আছে, যেটা দেওয়া হয়েছে নিজেকে দেখার জন্য। আমরা সবসময় অন্যকে দেখি, অ্যান্ড উই বিকাম স্ট্রেসড।
True. পাশের বাড়ির ছেলেটা বিএমডব্লিউ কিনে ফেলেছে যখন, তাহলে আমি অ্যাটলিস্ট বিএমডব্লিউ যদি নাও পারি, টয়োটার একটা গাড়ি তো আমাকে না কিনলে পাশে থাকা যায় না। কোথায় লেখা আছে? কম্প্যারিজন করে ফেলি আমরা। অথচ আপনি জার্মানিতে যদি লাইফস্টাইল স্টাডি করেন, দেখবেন ওরা সব বেশিরভাগ সাইকেল চালায়, প্রচুর পয়সার মালিক। বিকজ দে নো যে বডিটা ঠিক রাখতে গেলে খুব বেশি গাড়ি চাপলে হবে না, আমার মুভমেন্ট দরকার আছে, এবং স্ট্রেস ফ্রি হয়ে যাবেন আপনি সাইক্লিং করলেই। কারণ আপনার এনার্জি যখনই ড্রেন হচ্ছে, আপনার বডিতে সার্কুলেশন বাড়ছে, অক্সিজেন বেশি ঢুকছে, পরিশ্রম হচ্ছে, ঘুমটা গভীরতা আসছে, আপনি অটোমেটিক্যালি স্ট্রেস ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে আদৌ কি স্ট্রেস বলে কিছু আছে? স্ট্রেস ইজ আ মিথ। ইটস এ মিথ। এবং এটাকে তাড়ানোর জন্য আপনাকে প্রথম একটু চেষ্টা করতে হবে, পরে দেখবেন ও আর আপনার কাছে আসছে না, অন্যের কাছে চলে যাচ্ছে। বাট এই যে অনেকে, মানে আমরা যেহেতু স্ট্রেস নিয়ে ডিসকাস করছি, যে লাইফে অনেকের অনেক রকম ইনসিডেন্ট হয়, সেখান থেকে হয়তো সে ডিপ্রেশনে চলে গেল। আবার নর্মাল হয় যে আমার নর্মালি কোনো একটা মন খারাপ হলো, ঠিক আছে, তো একটা থেকে ক্লিনিক্যাল ডিপ্রেশন আর একটা থেকে সাধারণ মন খারাপ। আমরা আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে এত কন্টেন্ট কনজিউম করছি, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলছে তোমাকে ডিপ্রেশন হলে এই করা উচিত, ওই করা উচিত। বাট সে হয়তো, মানে তাকে হয়তো কেউ বকেছে, মা বাবা বকেছে, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, বা কিছু একটা ছোট ইনসিডেন্ট, সে বলছে আমার এত মন খারাপ, আমি তো ভাই ডিপ্রেসড। তো এই যে এত বেশি ডিপ্রেশন ওয়ার্ডটা, এটা কি আজকাল একটু বেশি মিস ইউজ করা হচ্ছে বলে মনে হচ্ছে? একদমই তাই, একদমই তাই। আমার কাছে একটি পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, মেয়েটি বিটেক করছে, কিন্তু তার বিটেক করার ইচ্ছে ছিল না। তো সে লড়াই করতে করতে 3-4টে সেমিস্টার অবধি এসেছে। এখন সে 3 ঘন্টার কিন্তু এক্সামটা দিতে পারে না। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেলেই সে হল থেকে বেরিয়ে চলে আসে। মাঝে সে সমস্ত ধরনের অ্যাডিকশনের মধ্যে চলে গেছিল। এখন যেটা তার মধ্যে খুব অ্যাকিউট, সেটা হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি। কেন কি ওর মনে হওয়া শুরু হয়েছে এখন, এবং ফর্চুনেটলি আনফর্চুনেটলি পেরেন্টসরা দুজনেই টিচার, এবং দ্যাট ভেরি লেডি সি ইজ রাইট নাও 20 ইয়ার্স। আমি যখন তার সঙ্গে কথা বলছি, কারণ তুমি এই ফিল্ডে কী করে এলে? বলে আমি আসিনি, তো আমাকে নিয়ে আসা হয়েছে। বললাম তোমার পছন্দের ফিল্ড কি? বললাম আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চেয়েছি। ক্লিয়ার? এটাকে কি আপনার মনে হয় যে অসুখ, না বানানো হলো? বানানো হলো। তাহলে যারা বানিয়েছে তাদেরকে আবার ঠিক করতে হবে। এখন ওর মধ্যে একটা গিল্টি ফিল কাজ করছে যে আমার জন্য এদের মান সম্মান হ্যাম্পার্ড হচ্ছে, আমার জন্য এদের মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের অসুবিধা হচ্ছে, সুতরাং আমার আর বেঁচে থেকে লাভ নেই। কিন্তু যদি এখানে সঠিক কোনো স্টেপ নিতে হয়, তাহলে প্রথম যেটা করা উচিত, ওর এডুকেশনটাকে শিফট করে দেওয়া দরকার আছে। কারণ আপনি কি এটা বলতে পারেন যে বিটেক করলে সবাই প্রতিষ্ঠিত হবে বা হয়েছে? হয়নি তো। তো ওকে যখন ওটা চাপিয়ে দেওয়া হলো, ওই সাবজেক্টটা যখন ওর কোনোভাবেই ভালো লাগছে না, তাহলে ও ওই টাকা টেনে 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 নিয়ে যেতে পারছে না। তাহলে উচিত হচ্ছে যে এখানে যদি কিছু ফাইন্যান্সিয়াল লস হয় বা 2-1 বছরও লস হয়, সেটার কাছে কিন্তু জীবন অনেক বড়। সেটা করে তাকে একটা জেনারেল এডুকেশন তাকে প্রোভাইড করে তার লাইফটাকে আস্তে 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 সাবলীল করার জন্য সবাই মিলে হেল্প করা। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ডিপ্রেশন শব্দটাকে এত খেলো করে দেওয়া হয়েছে যে ওটা কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। কিন্তু কখনো এটা বলা হয় না যে কি কি হ্যাবিটস আমরা অ্যাডপ্ট করতে পারি যেখান থেকে আমাদের ডিপ্রেশনটা এলেও আমরা রিকভারি করে নিতে পারি। কারেক্ট, ইম্পর্টেন্ট। ঠিক আছে? কারণ আমি তো, এটা তো সবাই বলতে পারে যে আমার ডিপ্রেশন, কিন্তু আমি কি আয়রন ডোম ইউজ করতে পারি যেটাতে আমার ডিপ্রেশন এলেও আমি রিকভারি করবো? ঠিক। প্রথম শর্ত হচ্ছে, এখন একটা নতুন অসুখ এসেছে, তার নাম হচ্ছে ইনফোবেসিটি। এক্সেসিভ ইনফরমেশন ব্রেনকে গ্যাদার করে দেওয়া থ্রু সোশ্যাল মিডিয়া। ক্লিয়ার? যে ইনফরমেশনটা আমার দরকার নেই, হয়তো দেখা যাচ্ছে যে নাসা কিভাবে রকেট বানায় সেটাও আমি বসে বসে দেখছি, আবার পরক্ষণে কি করে ডিম দিয়ে কী কী রেসিপি বানানো যায় সেটাও আমি দেখছি। তো ব্রেন তো পাজল হয়ে যাচ্ছে যে আমাকে আর কত দেবে তুমি। আর ব্রেনের কাজ হচ্ছে, আপনি যে কোনো ইনফরমেশন দেবেন ও কিন্তু ফেলে রাখবে না, সেটাকে প্রসেস করবে। সো ব্রেন বিকামস টায়ার্ড। কে করলো? আমি তো করলাম। অ্যাগেন, আমার যদি মোবাইলে একটা পার্টিকুলার সাবজেক্ট চুজ করা থাকে যে আমি এই সাবজেক্টের উপরই ভিডিও দেবো,
তার ডিপ্রেশন আসবে না। ফর এক্সাম্পল ধরুন আমার নিজের একটা পছন্দের সাবজেক্ট আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, এবং সেটার কিছু অথেন্টিক পেজ আছে, আমি সেই পেজগুলোতে পড়াশোনা করি যেটুকু টাইম পাই। আমার তো ডিপ্রেশন আসেই না, প্রচুর আনন্দ হয় সেখান থেকে, অনেক কিছু জানতে পারি, যে জানাটা আমার নিজের অনেক দিনের কোয়েস্ট। এরকম প্রত্যেকের মধ্যে আছে যে সে একটা পার্টিকুলার ফিল্ডের সঙ্গে অনেক বেশি অ্যাটাচড বা ভালোবাসে, সে সেই ফিল্ডেই যদি নিজেকে স্টিক করে থাকে, তাহলে তার কিন্তু ইনফোবেসিটিটা হচ্ছে না, তাহলে ব্রেন রিলিফ থাকলো। সেকেন্ড হচ্ছে, এমন অনেক ইনফরমেশন ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে ইনফরমেশনগুলো আপনার অজান্তে আপনার মধ্যে প্যানিক ক্রিয়েট করছে। এই 2030 পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি কি করে জানলেন? জানেন না তো। কিন্তু ওইটা আপনি যখন শুনলেন, আপনার ব্রেন কিন্তু ওটাকে সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে নেন। এবার ও কিন্তু আপনার মধ্যে আবার করোনার মতো মহামারী আসতে চলেছে, আপনি কি রেডি? এবার আপনি ওই ধরনের পেজে যখন ক্লিক করছেন, তো ওই পেজ তো আপনার কাছে বারবার আসছে, আপনি কিছুদিন ওই ধরনের পেজ যখন আর দেখলেন, আর তো আসবেন। তাহলে আপনাকে কিন্তু সিলেক্টিভ হতে হবে সোশ্যাল মিডিয়ায়, এবং আপনার রিডিং হ্যাবিটটাকে বাঁচিয়ে রাখতে হবে, ব্রেনের অ্যালগোরিদমটাকে ঠিক রাখার জন্য। এটা ইম্পর্টেন্ট। রিডিং হ্যাবিট যে মুহূর্তে আপনার চলে গেল, আপনার ব্রেনের যে একটা অসাধ্য সাধন করার ক্ষমতা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ওয়েস্টেজ হওয়া শুরু হয়ে যায়। বিবেকানন্দ কিন্তু প্রচুর পড়তেন, এটা আমরা সবাই জানি, এবং একটা লাইব্রেরিতে গিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যে রোজ একটা করে বই তুমি কি করে পড়ে ফেলো। উনি জেনুইনলি পড়ে ফেলতেন, কারণ স্পিরিচুয়ালিটিতে ওই লেভেল আছে, অ্যাটেন্ড করলে ওটা ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ করে, একবার শুধু তাকাবে স্ক্যান হয়ে যাবে। ইটস ট্রু, হ্যাঁ, যে কেউ করতে পারবে, বিবেকানন্দ পেরেছেন বলে আর কেউ পারবে না। জাস্ট আমি তাকাবো আর ইয়েস, পার্মানেন্টলি স্ক্যান হয়ে থাকে। মানে কতক্ষণে? ওনাকে বলা হয়েছিল যে যে বই আমি নিয়ে গেছিলাম, তুমি যে কোনো বই থেকে আমাকে প্রশ্ন করে দেখতে পারেন বইটা পড়েছি কিনা। উনি শুধু আনসার দেননি, কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠা সব বলে দিয়েছিলেন। সত্যি ঘটনা সব, এটা সত্যি ঘটনা, সাইন্টিফিক্যালি পসিবল আজকে, এবং এটা পসিবল, যে কেউ করতে পারে বলছি, শুধু বিবেকানন্দ নয়। আমাদের ব্রেনের মধ্যে এমন প্রচুর জায়গা আছে যেখানে সায়েন্স কোনোদিনই পৌঁছাতে পারবে না, কারণ দিস ইজ আন্ডার স্পিরিচুয়ালিটি, অ্যান্ড স্পিরিচুয়ালিটি আগেন আর সুপার সায়েন্স, ওটা অন্য কিছু না। লোক যেভাবে আলাদা করে দেখে ব্যাপারটাকে, তা না, ওটা আমাদের মুনি ঋষিদের সৃষ্টি করা একটা সুপার সায়েন্স, যেখানে সব সুপার পাওয়ারকে এক্সপ্লোর করা যায়। আমি আপনাকে একটা সিম্পল টেকনিক বলছি, আপনার জিভ তো সামনের দিকে পড়ে থাকে, আপনি কিছুদিন জিভটাকে শুধু পিছন দিকে ঘুরিয়ে লাগিয়ে রাখবেন, দেখবেন আপনার মধ্যে কি চেঞ্জ। একটা সিম্পল টেকনিক। কি হয়? যত জিভটা পিছনের দিকে যাওয়া শুরু করবে, তালুর দিকে, তত আপনি দেখবেন একটা মিষ্টি স্যালাইভা আসছে আপনার মধ্যে। স্যালাইভাটা আস্তে আস্তে ইট বিকাম সুইটার, অ্যান্ড ইউ বিকাম ভেরি মাচ কাম অ্যান্ড কোয়াইট। ব্রেনে যে আননেসেসারি থিঙ্কিংগুলো চলে, ওগুলো সব কন্ট্রোল হয়ে যায়। বাহ, সিম্পল টেকনিক। জাস্ট যখন আমি কাজ করছি না, জিভটাকে উল্টে লাগানো থাকলো পিছনের দিকে, অদ্ভুতভাবে দেখবেন যে ব্রেনটার মধ্যে যে হিজিবিজি আমাদের চিন্তা চলে না, 50,000 আমরা চিন্তা করি পার ডে, সেই চিন্তার সংখ্যাটা আস্তে আস্তে কমে আসছে, অ্যান্ড ইউ বিকাম লাইটার। আরো ভালো চিন্তা করতে পারবে, ক্ল্যারিটি ডেভেলপ করবে। ওটার ওপরে একটা বিরাট বিজ্ঞান আছে, ওইটা দিয়ে ওই ধরনের, যেটা বিবেকানন্দ বলেছেন, ওই রকম ধরনের শক্তি কিন্তু ওখান থেকে এক্সপ্লোর করা যায়, কারণ ওটা ব্রেনের সঙ্গে কানেক্টেড আছে ডিরেক্ট পিছন থেকে। বাহ, সো ইন্ডিয়াতে জন্মে যদি কেউ বলে আমি খুব ডিপ্রেসড, আমি খুব এই হচ্ছি ওই হচ্ছি, তার মানে জানতে হবে সে ইন্ডিয়ায় জন্মেছে, বাট হি ইজ অ্যাকচুয়ালি ফলোইং ওয়েস্টার্ন। আমাদের যে ইন্ডিয়ান যে মাইথোলজি আছে, ইন্ডিয়ান যে সিস্টেমস আছে, সেগুলোকে যদি কেউ একটু ফলো করে, বায়াসড হওয়ার দরকার নেই, সে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখুক না করে, তাহলে সে কোনোদিন, কারণ মার্কস দিয়ে এতদিন বললো যে ভালো মার্কস ভালো চাকরি, আজকে আর বলে না, বলে চেঞ্জ হয়ে গেল ন্যারেটিভ। চিরকালই একটা জিনিস সত্যি আছে, সেটা হচ্ছে যে মোর কনফিডেন্স বেটার ক্যারিয়ার। আপনার এলাকায় আপনি বহু মানুষকে চেনেন, জানেন, যাদের প্রথাগত কোনো শিক্ষা নেই, কিন্তু সে প্রচুর পয়সা ইনকাম করে। কোথা থেকে শিখলো? বিকজ আর্নিং এর জন্য কিন্তু আপনার কোনো বইয়ে কোনো চ্যাপ্টার ছিল না, আমি হলপ করে আপনাকে বলতে পারি। ইটস এ টেকনোলজি যেটা আপনাকে অন্য জায়গা থেকে শিখতে হয়েছে।
তো সেটা যখন অন্য জায়গা থেকে শিখতেই হবে, আর সেটা করার জন্য যখন কনফিডেন্স লাগবে, তাহলে কনফিডেন্সটাই প্রথম থেকে বিল্ড করলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায়। কারেক্ট। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে কনফিডেন্স বিল্ড করা তো দূরের কথা, কনফিডেন্স কি করে তার একদম রিন্ড হয়ে যেতে পারে সেরকম ধরনের অ্যাক্টিভিটি করি। একদম ছোটবেলা থেকেই, ঠিক। তো সে আর দাঁড়াতে পারে না। পেরেন্টসদের আগে শিক্ষিত হতে হবে, বাচ্চাদেরকে দোষারোপ করার আগে, যে আমি যেটা বলছি বেশি মার্কস পেলে ভালো কেরিয়ার, এখন তো হয় না, তারপর আমি বলি তোমার বাচ্চাকে কেন বলি, সেটাই, কারণ আমার আর কিছু জানা নেই, তাই আমি বলি, ওটাই শেষ কথা। ওটাই শেষ। অনেকটা অফ দ্য ট্র্যাক কথা হয়ে গেল। হ্যাঁ, বাট ঠিক আছে, মানে পাবলিক রিলেট করতে পারবে। ওকে, আমরা অলমোস্ট লাস্টের দিকে, আর কয়েকটা ডিসকাশনস আমরা করবো। আর আপনাদের যদি এপিসোডটা ভালো লেগে থাকে লাইক করুন আর কমেন্টে জানান যে কি কি কনভারসেশন আপনারা আরও জানতে চান, দেন আমরা স্যারকে আবার ইনভাইট করব। বাট আজকে আরও কয়েকটা প্রশ্ন, যেহেতু আমরা স্ট্রেস নিয়ে ডিসকাস করছিলাম, খুব এটা জেনুইন প্রবলেম এবং এটা খুব প্রচলিত যে তুমি যদি খুব স্ট্রেসে থাকো তোমার চুল ঝরা শুরু হবে, ঠিক আছে, অল্প বয়সে টাক পড়ে যাবে, যেটা জেনুইনলি প্রচুর লোকের প্রবলেম। এবার হয় তাদের জেনেটিক প্রবলেম, সেটা আলাদা, বাট অনেকের হয় যে আমার তো বাবার নেই, জেঠুর নেই, দাদুর নেই, আমার কি করে আসলো, ঠিক আছে, আমার তো প্রফেশনটা এরকম যেখানে আমাকে এত কাজ কিছু ম্যানেজ করতে হয়, অফিসের কাজ, বাড়ি সংসারের ঝামেলা, তো এর থেকে উপায় কি? অ্যান্ড এর সাথে আমি আরেকটা অ্যাটাচ করে দেবো প্রশ্ন, সেটা হচ্ছে অনেক কোম্পানি এখন অ্যাডস দিচ্ছে, ঠিক আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়, যে তোমার চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছ, তুমি এই প্রোডাক্ট ইউজ করো, এতে আছে মেনক্সিডিল, তো এটা তোমার হেয়ার গ্রোথে হেল্প করবে। তো এটা কি সত্যি না এটাও মিথ? দুটো পার্ট আছে কোশ্চেনটা। একটা হচ্ছে কি, আমাকে প্রচুর কাজ করতে হয়, তার জন্য আমি স্ট্রেসড হয়ে যাচ্ছি। প্রথম কথা যে কাজ করে কেউ স্ট্রেসড হয় না, কাজ করে সে আরো ফুরফুরে থাকবে, এটা চিরকাল সত্যি। কারণ আমাদের গীতার কথা হচ্ছে যে কর্মই ধর্ম। আমি যত কাজ করব তত আমি ফুরফুরে থাকবো। এটা আপনি যদি প্রুভ করতে চান, আপনি 7 দিন ছুটি নিয়ে বাড়িতে বসে থেকে দেখবেন কতটা ফুরফুরে আছেন, আর আপনি কাজে থেকে কতটা ফুরফুরে থাকেন। এটাই ঠিক, আমার তো এটাই ভালো লাগে। ভালো লাগে, বেশ। তার মানে হচ্ছে যে কাজ করে কিন্তু আমি স্ট্রেসড হচ্ছি না, স্ট্রেসড হচ্ছি সেখানে যেখানে দেখা যাচ্ছে ইনপুট আউটপুটের মধ্যে মিসম্যাচ করছি, হ্যাঁ, সেখানে আমি স্ট্রেসড হচ্ছি। তাহলে আমাকে সেখানে প্ল্যানিংটা আরও বেটার ওয়েতে করা যেতে পারে, যে আমি যে প্ল্যানে কাজটা করছিলাম হয়তো সেই প্ল্যানটা আরও বেটার ওয়েতে কিছু করা যায় বা যাবে, সেটা কারেকশন করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে স্ট্রেস যখন আসবে তখন স্ট্রেসটাকে প্রায়োরিটি না দিয়ে আমি তাকে ওভারকাম করার জন্য কোনো না কোনো অ্যাক্টিভিটি আমাকে 24 ঘন্টার লাইফে আমাকে কিন্তু রাখতে হবে। হয়তো আমার এখন স্ট্রেস হয় না, তবুও সেটা থাকবে। সেটা কোনো মিউজিক হতে পারে, সেটা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, মেডিটেশন হতে পারে, ব্রিদিং এক্সারসাইজ হতে পারে, কোনো মিউজিক বাজানো হতে পারে, বাট সেটা থাকবে। এমন নয় যে আমি কাজ আর ঘুম খাওয়া, আমার বিনোদন বলে তো কিছু থাকতে হবে, সেটা কই। এবং তাতে যেটা হবে, আমি গতকালকে একটা পেশেন্ট পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে এসেছিল, একটু কমিয়ে দেওয়ার পরেও আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কি তুমি টাইমে খাও? বলো আমি তো অন্যের বাড়িতে কাজ করি, তাহলে আমি কি করে খাবো? তা আপনি অন্যের বাড়িতে কাজ করলে আপনাকে কি কোথাও বলা আছে যে খাওয়া যাবে না? মানে ওর মাথাতে এটুকু বুদ্ধিও গজাচ্ছে না যে খাবারটা তো ক্যারি করা যায়। তাহলে কি বুদ্ধিটা গজাচ্ছে না? না, ও খাবারের প্রায়োরিটিটা বুঝতে পারছে না, যে হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অফ টেকিং ফুড ইন প্রপার টাইম, বিকজ টাইম ইজ এ মেডিসিন। এটা আজকের ডেটে আমাদেরকে পডকাস্ট করে বোঝাতে হচ্ছে মানুষকে, অথচ বলছে মানুষ নাকি চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে পৌঁছে গেছে, এত অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে টাইম ইটসেলফ এ মেডিসিন। কী করে বুঝবেন? আপনার ধরুন লাঞ্চের টাইম 1টা, আপনি পরপর কয়েকদিন লাঞ্চ 2টো 2:30 করতে শুরু করুন, দেখুন আপনি বুঝতে পারবেন পেট একটা অন্যরকম আপনাকে ফিলিংস দেওয়া শুরু করছে। আপনি ডিনার টাইম চেঞ্জ করে একটু 10টা, 10:30, 11টা নিয়ে যান কয়েকদিন, বুঝতে পারবেন আপনার সকালে উঠতে গিয়ে কী চেঞ্জ হচ্ছে। আবার আপনি টাইমিংটা চেঞ্জ করে 6টা, 6:30 নিয়ে আসুন, বুঝতে পারবেন সকালে উঠতে গিয়ে আপনার এনার্জিতে কী পরিবর্তন হচ্ছে। সো টাইম ইটসেলফ এ মেডিসিন, এটা আপনি যতক্ষণ না কনসেপ্টের মধ্যে আনছেন ততক্ষণ আপনি টাইমে খাবেন না, কারণ আপনার কাছে গুরুত্ব নেই ওটা। ওই ভদ্রমহিলা যিনি আমার কাছে পেটের যন্ত্রণা নিয়ে এসেছেন, উনি এটা বুঝতে পারছেন না যে কালকে এমন হতে পারে যে পেটে এমন একটা সমস্যা নিয়ে উনি এলেন
যে ওনার আর কাজ করার ক্ষমতাটাই থাকলো না। তাকে তাহলে এটা টিউশন পড়ানোর মতো বোঝাতে হচ্ছে যে আপনি টাইমে খান। তাহলে আমার যে কোনো রকম যে ট্রাভেলগুলো আমি বলি বা দেখি, সেগুলোর অ্যাকচুয়ালি জন্মটা কে দিচ্ছে? আমিই দিচ্ছি। কেন? কারণ আমার লাইফে কোনো প্ল্যানিং নেই। আমাকে তো এমন নয় যে আমি গরিব, আমাকে 22 ঘন্টা দিয়েছে উপরওয়ালা, কি কেউ বিলিয়নিয়ার তাকে 36 ঘন্টা দেওয়া হয়েছে দিন রাত, তা তো নয়। উই অল আর হ্যাভিং 24 আওয়ার্স। ভগবান এই জায়গায় কোথাও পার্সিয়ালিটি করেননি। কিন্তু ওই 24 আওয়ার্সের প্ল্যানিংটা আমি কেমন করছি সেটাই ডিসাইড করবে আমার কোয়ালিটি অফ লাইফ। আমার খিদে পাইনি, যেমন আমি আসা মাত্র ম্যাম আমাকে কফি অফার করেছে, কিন্তু আমার তখন কফি খাওয়ার মতো সিচুয়েশন নেই, কিন্তু আমি ওনার অনারে বলতে পারতাম হ্যাঁ কফিটা দিন। ওনার অনারে কফিটা খেতে গিয়ে আমার পেট খারাপ হলে, কালকে আমার চেম্বার মিস হলে এবং শারীরিক কষ্ট হলে এরা করলো কে? ওনার তো কোনো দোষ নেই, উনি তো রিসেপশন করেছেন ওনার জায়গা থেকে, ঠিক আছে। সো এরকম ছোট ছোট মিস্টেক যেটা আমার লাইফে অনেক বড় বড় প্রবলেম জেনারেট করতে পারে, সেগুলো যদি আমরা কারেকশন করে নিই, তাহলে এই চুল পড়া থেকে শুরু করে অনেক প্রবলেম আমি বাড়িতেই সলভ করতে পারবো। না, নেক্সট একটা কম্পোনেন্টের কথা বলেছেন, সেটা দিয়ে হ্যাঁ কিছু কিছু চুল গজায়, কিন্তু খুব কম লোকই শুনেছি স্টে করতে। ওটা স্টে করছে না, গজাচ্ছে। কেন কি? তার রুট কজে যাওয়া যাচ্ছে না। আপনি তাকে হয়তো স্টিমুলেশন দিয়ে চুলটা গজাবে, কিন্তু আপনি রাতে ঘুমান না, সাপোজ, কজটা তো ওখানে, আপনাকে তো ঘুমাতে হবে। যে হরমোন আপনার এই চুলটাকে মেনটেন করবে সে তো অফ হয়ে গেছে লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য। কিছুদিন আগে আমি একজনের ট্রিটমেন্ট করছিলাম, ওনার মার্চে বিয়ে হয়ে গেল, ইউএসএ চলে গেলেন, পুরো মাথার একটা চুল নেই, মহিলা। আমার কাছে যখন এসেছে বলছে স্যার 6 মাস পর আমার বিয়ে, আমার তাহলে আমি আপনার ট্রিটমেন্টই করবো না, মানে আমি তো সাংঘাতিক চাপে থাকবো। আপনি বলে আমারও স্যার কিছু করার নেই, যা হবে আপনি করুন। ফাইনালি কিছু চুল গজানো গেল, কারণ আমি ওনাকে একটা বিশেষ ধরনের রেসিপি দিয়েছিলাম, এটা আপনারাও করে দেখতে পারেন, যেটা বলে বিট কাঞ্জি। বিট, সর্ষে পাউডার, রক সল্ট আর ন্যাচারাল ওয়াটার, এটাকে আপনি গরমের সময় এখন 24 ঘন্টা ভিজিয়ে রাখলেন, ওটা ছেঁকে ফেলে দিয়ে জলটা খেলেন, হিউজ প্রোবায়োটিক থাকে ওর মধ্যে। এটা খেলে গাট হেলথ সাংঘাতিকভাবে ইমপ্রুভ করে। গাট হেলথ ইমপ্রুভ করলে চুল বাই ডিফল্ট ইমপ্রুভ করে। আমি থাইরয়েড পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, যাদের সিভিয়ার কনস্টিপেশন আছে তাদেরকে আমি বিট কাঞ্জি খাইয়ে দেখেছি, মিরাকুলাস রেজাল্ট। অথচ এটা আপনি নিজেই বাড়িতে বানাতে পারেন, কোনো কস্টিংই আসে না। ক্লিয়ার? কেন কি? পেটের প্রোবায়োটিকই কিন্তু ডিসাইড করবে আমরা মুডটা কতটা ভালো থাকবে, দিমাগ নয়। আমরা দিমাগকে দেখাই তো, ব্রেন ইজ কন্ট্রোল বাই অ্যাবস। কারণ হ্যাপি হরমোনের মেজরিটিটাই কিন্তু সিক্রেশন হয় পেটে থেকে। আর আজকের ডেটে যে ধরনের খাবার দাবার খায়, যে ধরনের লাইফস্টাইল মেনটেন করি, তাতে গাট হেলথ মেনটেন করা কোনোভাবেই সহজ না। মুডেরও এফেক্ট হয় ওই জন্য মুড এফেক্ট, ওই জন্য ডিপ্রেশন আসছে। তাহলে যাদের ডিপ্রেসিভ নেচার আছে তারা এই ধরনের কাঞ্জি বানিয়ে খেতে পারে, নিয়মিত পান্তা ভাত খেতে পারে, মিলেটস নিয়ে এসে মিলেটসকে ফার্মেন্ট করে খাওয়া যায়, বিভৎস ভালো কাজ। মাটির হাঁড়িতে বানাতে হবে, এবং এগুলো করলে কি হবে, সে পার্মানেন্ট রেজাল্ট পাবে, যে সে সেখান থেকে বেরিয়ে গেল, আর ওই প্রবলেমটা তাকে অ্যারেস্ট করতে পারবে। আদারওয়াইজ বাকি যে কোনো অ্যাটেম্প নেবে, এখনই দেখা গেল মাথায় চুল গজিয়ে গেছে, 3 মাস পর আর নেই। আগে আমাদেরকে রুট কজ জানাটা দরকার। তো মেন রুট কজ কি, যেরকম আপনি বললেন স্ট্রেস বা কিছু, আর কি কির জন্য, মানে কি কি প্রবলেমের জন্য চুল পড়াটা বেশি হচ্ছে? চুল পড়ার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে বয়েল ফুড বেশি করে নিতে হবে। না, আমরা ফার্স্ট জানি আগে কি কি কারণে হয়, তারপরে আপনি সলিউশন। কারণ হচ্ছে যে চুল পড়ার এক্স্যাক্ট কারণ এখন অবধি কিন্তু কেউই বলতে পারেনি। প্রচুর কারণ আছে, প্রচুর কারণ আছে। ওকে, কিছু লেডিদের জন্য আছে, কিছু মেলেদের জন্য আছে। কিন্তু আমি যদি গ্রসলি তার ম্যানেজমেন্ট বলি, তাহলে তাকে অত কিছুর মধ্যে ঢুকতে হবে না। আমার কি হয়েছে, অনেক পেশেন্ট এসে কোয়ারি করে আমার কি হয়েছে। তো আমি একটা মজার কথা বলি যে ডাক্তারবাবু 20 বছর পড়াশোনা করেই বুঝতে পারছে না কি হয়েছে, তাহলে আপনাকে বোঝাবে কি করে কি হয়েছে? তার থেকে ভালো নয় কি যে রোগটা আপনার সেরে গেল, আপনি চলে গেলেন, বলে হ্যাঁ ওইটা ঠিক আছে,
তো আমার কি হয়েছে এটা অনেক বড় কোয়েশ্চেন, সেটা খুঁজতে খুঁজতে দেখা গেল পেশেন্টটা হয়তো মারা গেছে। আজকে ডেটে যা পরিস্থিতি দাঁড়িয়েছে যে তার হয়তো স্কাব টাইফাস হয়েছে, সেই ডিটেকশন হয়ে আস্তে আস্তে পেশেন্ট এক্সপায়ার। ডক্টর তো এখন আর এই রিপোর্ট না দেখা অব্দি ওষুধ দেবেন, আর এক বিড়ম্বনা। তো ইন জেনারেল যদি কেউ চুল ভালো রাখতে চায়, যে চুলের কোয়ালিটি ভালো, তার প্রথম যেটা করতে হবে, ভয়ঙ্করভাবে মানে এফেক্ট ফেলা শুরু করে দিয়েছে, যেটা আমি গত 10 বছরে কখনো দেখিনি লেডিদের মাথায় এইভাবে টাক হতে। সেটা হচ্ছে শ্যাম্পুটাকে তাকে কিছুদিনের জন্য হলেও রেজিস্ট করে দিতে হবে। হ্যাঁ, বিকজ 99% অফ শ্যাম্পুস দে কন্টেন SLS, সোডিয়াম লরাইল সালফেট, যেটাতে ফেনা হয়। এর একটা মারাত্মক এফেক্ট আছে, যে ফলিক্যালটা পড়ে গেছে, মানে চুলটা পড়ে গেছে স্প্রিংয়ের মতো, ফলিক্যালটা কিন্তু থাকে, আবার ওটা গজানোর ক্ষমতা আছে। SLS যদি পরে ওর উপর, পুরো ব্লক করে দেবে, অ্যান্ড ইউ গেট পার্মানেন্টলি বল্ডনেস। তো যখনই ব্লক করতে করতে যাচ্ছে, এখন যেহেতু লেডিদের কি হচ্ছে, চুলের স্টিকি নেচার এসে যাচ্ছে, যেটাকে আমরা ইচি স্ক্যাল্প বলি, চুল খুব ম্যাটেড হয়ে যাচ্ছে, তার জন্য বারবার শ্যাম্পু করে। যত শ্যাম্পু করছে তত দেখা যাচ্ছে যে তার ফলিকলগুলো ব্লক হতে হতে যাচ্ছে, তো চুল পাতলা হয়ে যাচ্ছে। তো তার কি করণীয়? চুল তো পরিষ্কার করতে হবে। রিঠা আমলা শিকাকায় এটা ভিজিয়ে চুলটাকে পরিষ্কার করতে হবে, সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক। কোনোভাবেই সোডিয়াম লরাইল সালফেট আছে এমন কোনো প্রোডাক্ট মাথায় দেওয়া যাবে না। এটা ইউজ করতে শুরু করলেই চুল পড়াটা যেমন কমবে, কিছু চুল আস্তে আস্তে গজানো শুরু হবে। নেক্সট হচ্ছে ফার্মেন্টেড প্রোডাক্ট রেগুলার কোনো না কোনো তার ডায়েটে থাকতে হবে। সেটা দই না হওয়াই ভালো। ওকে, আচার হতে পারে, আপনার বিট কাঞ্জি হতে পারে, ফার্মেন্টেড মিলেট হতে পারে, এরকম ধরনের কোনো না কোনো ফার্মেন্টেড প্রোডাক্ট রেগুলার বেসিসে থাকার দরকার। একটা 8 ঘন্টার ভালো ঘুম। আমরা আজকে এটা বলি না মানুষের সময় কমে, সময় কিন্তু কারোর কমেনি। বাড়ি গিয়ে কে বলেছে এটা নিয়ে বসতেই হবে, না বসলে তোমার কালকে সিটিজেনশিপ কেটে দাও, এটা তো বলেনি তো। এই যে বসে গেলাম, ক ঘন্টা চলে গেলাম জানি না, ওটা কিন্তু ঘুমিয়ে থেকেই কাটলে হবে, কেন কি পরের দিনে কাজটা তো ফিক্স আছে। সো একটা সাউন্ড স্লিপের দরকার আছে। আর হিউজ ফুড, ফ্রুটস, স্যালাড, এরকম ধরনের খাবার যাতে পেট একদম ক্লিন থাকে। কুকড ফুড যতটা কমিয়ে দেওয়া যায়, পরিবর্তে বয়েল ফুড, তার আবার কিন্তু চুল গজানো শুরু হয়ে যায়। আমার একটা মিরাকেল পেশেন্টের কথা বলি। আমি পেশেন্টের ট্রিটমেন্ট করছিলাম, ডিমেনশিয়া বলে একটা অসুখ আছে, মানুষ ভুলে যায়। মানে সে এক্ষুনি এই ঘরে এসেছিল, তার আর মনে নেই যে এই ঘরে আমি এসেছিলাম এক্ষুনি, এরকমভাবে ভুলে যায়। তো ডিমেনশিয়ার ট্রিটমেন্ট করতে করতে আমি তাকে প্রেসক্রাইব করি যে আপনাকে টানা 6 মাস বিটকাঞ্জি খেতে হবে। এজ অফ দ্য পেশেন্ট ইজ 72 years. শি ইজ এ রিটায়ার্ড টিচার। এই সামনের এই জায়গাটাতে ওনার চুল ছিল। তো ডিমেনশিয়াটা আস্তে 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 যখন স্টেবিলাইজ করছে, তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, বাই 3 months যে এই জায়গায় চুলগুলো সব বেরিয়ে গেছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। 73 বছর 72 বছর বয়সে চুল গজাচ্ছে, তার মানে এটা প্রুভ যে চুলকে গজানো যায়। চুলকে গজানো যায় যদি সেই ধরনের মেটেরিয়াল প্রোভাইড করা যায়। এবং ওই 6 মাসে উনি কিন্তু কোনো প্রসেসড ফুডও খাননি। এখন উনি সুস্থ, ওনার ওই ডিমেনশিয়া যেমন ঠিক হয়ে গেছে, প্যারালালি মাথাতে অনেক চুলও গজিয়ে গেছে। তো সেই জন্য আমি বলছি যে ফার্মেন্টেড ফুড কিন্তু আমাদের লাইফ থেকে প্রায় চলে গেছে, যেটা আদিবাসীদের রেগুলার ডায়েটে থাকে। সেই জন্য আদিবাসীদের এখনও কিন্তু অসুখ অনেক কম। আপনি মাংস খাচ্ছেন, আপনার ট্রাইগ্লিসাইড হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আদিবাসী তো রোজ মাংস খায়, ওর কোনো ট্রাইগ্লিসাইড হাই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ও কিন্তু গ্রিল করে খায়। আপনি যে প্রসেস, এখন প্রসেসটাই হচ্ছে পুরো রং। কারণ তেলকে যখন আপনি ওইভাবে ফোটাবেন, তেলের স্ট্রাকচারাল এমন চেঞ্জ হবে, ওটা বডি আর ভাঙতে পারবে না, ও ডিরেক্ট ডিপোজিট হয়ে যাবে। আর ওদের তেলের গল্পই নেই, গ্রিল করো খাও, বাজার যাওয়ারও ঝামেলা নেই। মেরে ফেললো, একটু লবণ হলেই হয়ে গেল, ব্যাস। চাকু দিয়ে কেটে নিল, একটু সেঁকে নিল, খেয়ে নিল, ব্যাস। র জিনিসটাই কনজিউম। এই প্রসেসে বাঘ সিংহ খায়, ওরও ট্রাইগ্লিসাইড বাড়ছে না। যত প্রবলেম মানুষের, কারণ তার লিভার কাজ করছে না, না ঘুমায়, না পেট সাফ হয়, না সে মেন্টালি পিসফুল আছে।
মেন্টালি পিসফুল না থাকলে লিভার কোনোদিন অপটিমাম পারফরমেন্স দেবে না। যারা খুব পেট রোগা তাদেরকে আমি একটা কথা বলি, আপনি যেদিন পিকনিক করতে যান সেদিন খেলে পেট খারাপ করে, বলে না তো? মানে কেন? কারণ ওখানে গিয়ে হই হুল্লোড় করেন তো, ওই যে রিল্যাক্সেশন হয়ে গেল, হ্যাপি হরমোন সিক্রেশন বেড়ে গেল, ডাইজেস্ট হয়ে গেল। ওই লোকটা ওই ডায়েটটাই পরের দিন বাড়িতে এসে খাবে তো পেট খারাপ হয়ে যাবে। এর জন্য হোমিওতে 90% মেডিসিন কিন্তু মেন্টালের খবর নেয় আগে। মানে যে কোনো পেশেন্ট এলে আমরা মনের খবরটা আগে নিই। ওকে, যে আপনি কেন ভুগছেন, রুট কজে যাওয়া ট্রাই করে। একদম, যে খবরটা অন্য কেউ জানে না সে ছাড়া। আমি একজনকে ভালোবাসতাম, ধরুন বলতে পারিনি কোনোদিন, কিন্তু কষ্টটা রয়ে গেছে তো। দেখে আমাদের ভাষায় বলি ডিসঅ্যাপয়েন্টেড লাভ। এখান থেকেও অসুখ হয়। আমি হঠাৎ করে দেখা গেলো ভুলে যেতে শুরু করলাম, বা আমার কিছুই ভালো লাগছে না, আমি আস্তে আস্তে একা হয়ে যাচ্ছি, যেটাকে আপনি বলবেন হয়তো ডিপ্রেশন। সেটার কজটা কোথায়? ওখানে। কারণ আমি ওকে এত ভালোবেসে ফেলেছিলাম মনে মনে আমি, কিন্তু কোনোদিন বলতে পারিনি। ওইটা আমার ক্ষেত্রে একটা চাপের কারণ হয়। এটাও কিওর করা যায় আর একটা ভালোবাসা দিয়ে? না, ওই রকম মেডিসিন আছে। হ্যাঁ, যেখানে ওর মেন্টালি ব্যাপারটা রিকভার করবে। একদম, ব্রেনের যে সন্তুলনটা বিগড়ে গেছে ওটা ব্যালেন্স হয়ে যাবে, তখন ওর মাইন্ডে ক্ল্যারিটি কাজ করতে শুরু করবে। এইসব পেশেন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, মেডিসিন দেওয়ার পর প্রথম কিছুদিন একা একা খুব কাঁদতে শুরু করে দেয়, ড্রেন আউট হয়ে যায়, তারপর আস্তে আস্তে স্টেবিলাইজ হয়। গ্রেট। মানে মেইনলি আমাদের গার্ড হেলথ ঠিক রাখলে চুল ঠিক থাকবে। তো খাওয়া দাওয়ার উপরে লাইফস্টাইল, মানে আমরা এতক্ষণ ধরে যাই ডিসকাস করছিলাম সব, কিন্তু আমি একটা কমন জিনিস দেখছিলাম, আমাদের লাইফস্টাইল আর ডায়েট। একদম, যদি খাওয়া দাওয়া লাইফস্টাইলে আমরা একটু এদিক ওদিক করি হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায় লাইফে, যেটা আমরা ভাবছি যে এই হয়ে গেল সেই হয়ে গেল। অ্যান্ড হোমিওপ্যাথিতে তো আছে যে এত বড় বড় প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে। প্রচুর বড় বড় প্রবলেম খুব অনায়াসে সলভ করা যায় হোমিওতে, যেটা শুনে অনেক অবাক হয়ে যায়, এই এরকম হয়ে গেল কি করে। কারণ প্রবলেম বড় ছোট বলে কিছু নেই, প্রবলেম ইজ প্রবলেম। হোমিওপ্যাথি আর আয়ুর্বেদ অনেকে ভাবে যে সেম জিনিস, একই না। না? মানে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে যে আয়ুর্বেদা অনেকটা মডার্ন মেডিসিনের মতো, কিন্তু ওরও নিজস্বতা আছে। ওরা বায়ু পিত্ত কফ তিনটে থিওরির উপর কাজ করে, যে তিনটে যদি ব্যালেন্স থাকে বডিতে তার অসুস্থতা আসবে না। কোন দোষটা হয়েছে সেইটাকে ওরা ডায়াগনোস করে সেই অনুযায়ী হার্বস থেকে যে মেডিসিনগুলো ওরা বানায় সেগুলো ওরা মানে তিনটে প্যারামিটারসে কাজ করে। আমাদেরও আছে সোরা সিফিলিস সাইকোসিস, ওকে, তিনটে প্যারামিটার আছে। কোন প্যারামিটারের উপর দাঁড়িয়ে পেশেন্ট এসছে সেই ধরনের আমরা হিস্ট্রি নিয়ে মেডিসিন দিই। ডিফারেন্স হচ্ছে এদের সবই ক্রুড মেডিসিন, হোমিও হচ্ছে ডায়নামিক মেডিসিন। কি পার্থক্য? মানে এখানে কোনো হোমিও যে মেডিসিন, তার মেডিসিন ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে শুরু করে সব হচ্ছে ভীষণ চিপ। লবণ থেকে ওষুধ তৈরি হচ্ছে তা আপনি ভাবুন না, বালি থেকে ওষুধ আছে আমাদের। হ্যাঁ, বালি, আপনারা জানেন সে মেডিসিনটা, সেটা হচ্ছে যে গলায় কাঁটা লাগলে সাইলিশিয়া বলে হোমিওপ্যাথি একটা ওষুধ আছে, এক আধ ফোঁটা খাইয়ে দিলি কাঁটাটা সরে চলে যায়, তৈরি হয় বালি থেকে। ওয়াও। মানে এর যে সোর্স অফ যে মেডিসিনের সোর্সগুলো সেগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল। কিছু কিছু আছে অবশ্যই, যেমন চাঁদের আলো থেকে মেডিসিন আছে। কিসের থেকে? চাঁদের আলো। চাঁদের আলো ওরে কিভাবে ধরবে? পূর্ণিমার রাতে বড় একটা জায়গার মধ্যে জল রেখে দেওয়া হলো, হ্যাঁ তার মধ্যে যে আলোটা পড়লো সারা রাত, হ্যাঁ, সেখান থেকে মেডিসিন তৈরি করা যায়। ইম্পন্ডেরাবিলিয়া বলে আমাদের একটা মেডিসিন আছে। এক্স রে থেকে মেডিসিন আছে। যে মানুষ কনস্ট্যান্ট হয়তো এক্স রে টেকনিশিয়ান, হ্যাঁ, সে তো এক্সপোজড, তাদের কিছু অসুখ হয়, সে অসুখগুলোতে আমরা এক্স রে ইউজ করি, দারুণ রেজাল্ট হয়। এক্স রে থেকেই তৈরি, মানে ওই মেডিসিন অ্যালকোহলের মধ্যে দিয়ে এক্স রে পাস করানো হলো, সেখান থেকে মেডিসিন তৈরি হলো। এরকম ধরনের অদ্ভুত অদ্ভুত সোর্স, যেগুলো কিছুই না কিন্তু বিরাট ব্যাপার। বাহ। সেই জন্য এই হোমিওপ্যাথি সাইন্টিফিক ব্যাখ্যাও তো আছে হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ ওটা যে আমি বলেছিলাম প্রথমে, লাইক কিওরস লাইক। হুম, এক্স রে থেকেই প্রবলেমটা প্রডিউস হয়েছে, আবার আমি ডাইনামিক এক্স রে ইউজ করলাম ওটাকে বডি থেকে বের করার জন্য। আর হোমিও খেলে আর একটা ম্যাজিক আছে, সেটা আমি আগের পডকাস্টে বলেছি, যারা সারা জীবন হোমিওর হেল্প নেয় তাদের চট করে এজিং হয় না। হুম, কেন কি বডির মধ্যে গিয়ে তো সে কোনো ওই ধরপাকড় করে না, স্মুথলি কাজ করে। কিন্তু যারা হুটপাট নানান কারণে দেখা যাচ্ছে মডার্ন মেডিসিন নিচ্ছে, এই অ্যান্টাসিড, এই পেন কিলার,
এই জ্বরের জন্য তার আস্তে 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 তার শরীরের যে রিকভারি প্রসেসটা স্লো হয়ে যায় এবং খুব ফাস্ট এজিং এসে যায়। ওকে, তো যারা হোমিওপ্যাথি নেয় কম্পারেটিভলি তারা একটু ভেরি রিসেন্ট একটা সাংঘাতিক কন্ট্রোভার্সি হয়েছে, ট্রেন্ডিং চলছে এখন। অনুষ্কা শর্মা, আমাদের বম্বেতে একজন খুব প্রবাদপ্রতিম ডাক্তার আছেন ডক্টর রাজেন শঙ্করন, উনি করোনার সময় সম্ভবত চার্লসেরও ট্রিটমেন্ট করেছিলেন, প্রিন্স চার্লস, এবং দুদিনই সুস্থ হয়ে গেছিল। তো ডক্টর শঙ্করনের পেশেন্ট সব সেলেব পেশেন্ট বেশিরভাগই। অনুষ্কা শর্মা কোনো একটা কঠিন সমস্যা থেকে রিকভারি পরে উনি ওনার পেজে পোস্ট করেন হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। তো সবাই তাকে ট্রোল করা শুরু করেছে। উনি কিন্তু ওনার পেজ থেকে ওটাকে কোনোভাবেই সরাননি। এই কারণেই সরাননি যে যখন আমি নিজের চোখে এবং নিজে কিছু এক্সপিরিয়েন্স করছি তখন আর 5টা লোক কী বললো সেটা কি ম্যাটার করে? না। করে না। তো এইভাবে ধীরে 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 প্রচুর ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বেরিয়ে আসছে। সঞ্জয় দত্ত অনেক ইন্টারভিউতে বলেছে যে আমি যখন ড্রিঙ্ক করে একদম বেসামাল হয়ে যায়, অজয় দেবগন কি আমাকে 2 ফোঁটা খাইয়ে দেয়, আমি আস্তে আস্তে ঠিক হই। এবং অজয় দেবগন নিজেও অনেক সেলেবের ট্রিটমেন্ট করে, ওর বাড়িতে টোটাল হোমিও হয়। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে হোমিও ট্রিটমেন্ট করতেন। বিদ্যাসাগর মশাই শেষ বয়সে সাঁওতালদের মধ্যে যখন ছিলেন তখন উনি হোমিও ট্রিটমেন্ট করতেন এবং উনি একটা মেডিসিন আবিষ্কার করে দিয়ে গিয়েছেন, যে মেডিসিনটা আজ আমরা প্রচুর পরিমাণে ইউজ করি। ওনার শ্বাসকষ্ট ছিল এবং ওনার কাছে যে সাঁওতাল একটি মেয়ে থাকতো, সে চা বানাতে গিয়ে চায়ের মধ্যে আরশোলা পড়ে যায়। তো উনি ও আর না বলে কি করেছে, ওটা ছেঁকে দিয়ে ওই চাটাই দিয়ে দিয়েছে। ওনার শ্বাসকষ্টের জন্য একটু চা খেতেন বিদ্যাসাগর মশাই। সেই দিন চা খাওয়ার পর উনি রিয়েলাইজ করেন ওনার শ্বাসকষ্টটা অনেকখানি কম। উনি তো একজন বিদ্বান মানুষ, উনি খুঁজতে শুরু করলেন যে কেন এরকম হলো। উনি মেয়েটাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা চায়ে কি কিছু পড়েছিল? ভয় নেই, বল, আমি কিছু বলবো না। তখনও বলে যে এরকম একটা আরশোলা এসে উড়ে পড়ে গেছিল, আবার ফেলে দিতে হবে, আমি ওইটাকে দিই চা বানিয়ে দিয়েছি। এবং তখন উনি ওটা নিয়ে নিজের উপরে আরও অ্যাপ্লাই করে রিসার্চ করে একটা মেডিসিন আবিষ্কার করেন, তার নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। আজও আমরা শ্বাসকষ্টতে ইউজ করি এবং ওই আরশোলা থেকেই বানানো, দারুণ কাজ করে। তাহলে বিদ্যাসাগর মশাই করতেন, শরৎচন্দ্র করতেন, করেননি কে? আর আজকের ডেটে যেটা একটা ক্রাইসিস, জেনুইন ক্রাইসিস, সেটা হচ্ছে যে হিউজ নাম্বার অফ পিপল হোমিওতে শিফট করছে বা আয়ুর্বেদে শিফট করছে, সেই রেশিওতে কিন্তু এবেল ডক্টরের সংখ্যাটা তৈরি করা যায়নি। কেন, এর কি কারণ? এর অনেক কারণ আছে। সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার যেভাবে দরকার ছিল সেভাবে সেই সময় হয়তো সঠিক সময়ে তৈরি করা যায়নি। এবং মেডিকেল এমন একটা জায়গা যেখানে একজন কেউ পাশ করলো মানে সে ভালো ডাক্তার হয়ে যাবে এমন হয় না, তারপরেও তাকে শিক্ষানবিশি করতে হয় কোনো একজন স্টলওয়ার্ড ডাক্তারের কাছে বা এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে। সে জায়গাতেও একটা সমস্যা আছে। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে প্যাট্রোনাইজ করতে হয় ইয়াং জেনারেশনকে। যদি প্যাট্রোনাইজ করা যায় যে এখানেও ভালো ফিউচার আছে, জেনুইনলি ভালো ফিউচার আছে, ভালো ফিউচার জেনুইনলি আছে, সেটা কিন্তু সেইভাবে মানুষের কাছে মার্কেটিংটাও করা হয়নি। আজকের ডেটেও আমি অনেককে দেখি যে সে হয়তো বিটেক করে এই করে সেই করে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে যদি সিম্পল বিএইচএমএস করে নিট দিয়ে, তাহলে অ্যাটলিস্ট সে 2-5 বছর ঘষাঘষির পরে সে যে টাকাটাই রোজগার করবে তাকেও ফ্রাস্ট্রেটেড হতে হবে না, তার একটা সুন্দর জীবন পেতে পারে সে। কিন্তু এই মেসেজগুলো যত আগে যাওয়ার কথা ছিল তত আগে যায়নি। এখন হয়তো ডক্টরদেরকে দেখে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে অনেকের মধ্যে তৈরি হচ্ছে। এবং আজকে একটা নোটিফিকেশন বেরিয়েছে দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, যে হোমিওপ্যাথি ডাক্তারদের নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে তাকে কিন্তু পানিশমেন্ট করা হবে। নোটিফিকেশন হচ্ছে, তার মানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে এর একটা ডিমান্ড ইন দ্য সেন্স দেয়ালে কিন্তু পিঠ ঠেকে গেছে। কারণ অ্যান্টিবায়োটিক কিন্তু আগামী 2 থেকে 5 বছরের মধ্যে কমপ্লিটলি ফেলিওর হয়ে যাবে। সো উই হ্যাভ নো আদার অল্টারনেটিভ। সেই জায়গায় দাঁড়িয়ে অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন একমাত্র থাকবে যারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচাবে। কারেক্ট। সেইটাকে যদি ফুল ফ্লেজে কাজে লাগাতে হয় তাহলে সরকারকে নজর দিতে হবে। সেই জন্য সরকার একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছে যার নাম হচ্ছে আয়ুষ, AYUSH। 5টা মেথড অফ ট্রিটমেন্ট, A ফর আয়ুর্বেদা, Y ফর যোগা, U ফর ইউনানি, S ফর সিদ্ধা
অ্যান্ড H ফর হোমিওপ্যাথি। এই 5টা স্ট্রিমকে নিয়ে একটা আলাদা সরকারের ডিপার্টমেন্ট হয়েছে এবং হিউজ সেখানে প্যাট্রোনাইজ করছে গভর্নমেন্ট, এবং আগামীতে এখান থেকে মেডিসিন তৈরি হয়ে অল ওভার ওয়ার্ল্ডে পাঠানোর জন্যে গুজরাটে কিন্তু অলরেডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আজ থেকে 3-4 বছর আগে বিল্ড হয়ে গেছে। Wow. ফলে আগামীতে আমি আপনার পডকাস্টের থ্রু দিয়ে ইয়াং জেনারেশনকে এই মেসেজটাও দিতে চাই যে যদি কেউ মনে করে যে একটা খুব সুন্দর একটা ব্যালেন্স লাইফ লিড করতে চায়, তাহলে সে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মে এসে প্রচুর কাজের সুযোগ আছে, প্রচুর কাজ করে শেষ করা যাবে না, এত কাজের সুযোগ আছে। সুতরাং একই কেরিয়ারের পিছনে সবাই মিলে না ছুটে যদি ওটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সোসাইটিতেও ব্যালেন্সটা ফিরে চলে আসে। একদম সবাই যদি আমরা আইটিতে যাই, তাহলে ট্রিটমেন্টটা কে করবে? কারেক্ট, ভালো ডাক্তার দরকার। দরকার না? আজকে একটা বাড়িতে যদি 6টা লোক থাকে, 6জনই অসুস্থ, তাহলে ডাক্তারের ডিমান্ড প্রচুর হয়েছে। এবং কোথাও না কোথাও মানুষের মধ্যে এই রিয়েলাইজেশনও আসা শুরু হয়ে গেছে যে কনভেনশনাল ট্রিটমেন্টের থেকে অল্টারনেটিভ ট্রিটমেন্ট অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি লং টার্ম স্টে করছে, অনেক বেশি কস্ট এফেক্টিভ। তাহলে আমরা ওইদিকেই যেতে পারি। সেই জন্যই সরকার ইন্টিগ্রেটেড সিস্টেম অফ মেডিসিন এমসে স্টার্ট করে দিয়েছে। 2-1 বছরের মধ্যে সমস্ত এমসেই সব ট্রিটমেন্ট পাওয়া যায়। দারুণ দারুণ দারুণ, একদম অনেক কিছু জানা গেল আজকের এপিসোডটা থেকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে এত সুন্দর একটা এপিসোড উপহার দেওয়ার জন্য। মনে আরও অনেক প্রশ্ন আছে, বাট আজকে সময় অনেক কম। আমরা যারা শেষ অবধি দেখলেন পডকাস্টটা, অনেক অনেক ধন্যবাদ। আশা করি অনেক ইনফরমেশনস আপনারাও পেয়েছেন। অ্যান্ড আপনারা কমেন্টসে জানান যে নেক্সট আপনাদের আর কি কি জিজ্ঞাসা আছে। আমরা চেষ্টা করব স্যারের থেকে আরেকটু সময় বের করে আর একদিন আরেকটা এপিসোড করার, এবং সেখানে পরবর্তী যে প্রশ্নগুলো আমার মধ্যে ছিল বা আপনারা যেগুলো জানাবেন সেগুলো স্যারকে জিজ্ঞাসা করার এবং স্যারের থেকে শোনার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার প্ল্যাটফর্মে কিছু মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সো এটাই ছিল আজকের আমাদের এপিসোড। কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতিটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেট করে এরকম নতুন নতুন এপিসোড করতে, নতুন নতুন গেস্টদের আনতে। সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের এপিসোডে।